বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জ্যামিতিক পথ, আলোক পথ আর ফার্মাটের নীতি নিয়ে আলোচনা করব। তো জ্যামিতিক পথ, এটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। কোনো মাধ্যমে আলো যে পথ যায় তার দৈর্ঘ্য, অর্থাৎ প্রকৃতভাবে আলো যতটুকু পথ পাড়ি দিচ্ছে সেটাকে আমরা জ্যামিতিক পথ বলি। এটা নর্মাল একদম সিম্পল পথ, যেরকম হতে পারে এখানে দেখতে পাচ্ছ একটা টর্চ থেকে আলো, ধরো সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গেল, তাহলে আলো কতটুকু পথ ট্রাভেল করলো, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি আলোর জ্যামিতিক পথ। এটা পানি মাধ্যমে যেতে পারতো, যে কোনো মাধ্যমে যেতে পারতো। মোট কথা আলো যতটুকু পথ পাড়ি দেয় সেটাকে আমরা তার জ্যামিতিক পথ ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করছি। ধরে নিলাম এই পথটুকু আলোর যেতে টি পরিমাণ সময় লাগলো। এখন আমরা দেখব আলোক পথ। আলোক পথকে ইংরেজিতে আমরা বলি অপটিক্যাল পাথ, আর এটাকে প্রকাশ করি ডেল সাইন দ্বারা, গ্রিক সাইন ডেল দ্বারা। তো জ্যামিতিক পথ যেতে আলোর যে সময় লাগে, ওই সময়টাতে আলো যদি শূন্য মাধ্যমে যেত, তাহলে সে যেই পথ অতিক্রম করত সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি আলোর আলোক পথ। তাহলে বোঝা গেল বন্ধুরা, জ্যামিতিক পথ হচ্ছে প্রকৃত পথ, আর আলোক পথ কিন্তু কোনো প্রকৃত পথ না, বরং ওই প্রকৃত পথ পরিমাণ সময় যেতে আলোর যে সময় লেগেছে, ওই সময়টা সে যদি শূন্য মাধ্যমে ব্যয় করতো, শূন্য মাধ্যমে সে যদি ট্রাভেল করতো, তাহলে সে কতটুকু পথ যাওয়া সম্ভব হতো, সেই অ্যামাউন্টটাকে আমরা বলছি আলোকপথ। তোমরা বলতে পারো এই আলোকপথ শিখে দরকার কি, কারণ আলোকপথ তো প্রকৃত কোনো পথ না, এটা তো সে যায়নি, এটা যতটুকু শূন্য মাধ্যমে যাওয়া সম্ভব হতো সেই সমতুল্য একটা অ্যামাউন্ট। তাহলে কেন আমরা আলোকপথটা শিখবো? কারণ আমাদের এইচএসসি লেভেলের বিভিন্ন জায়গাতে আমরা যখন আলোচনা করব, তখন অনেকগুলো মাধ্যমে আলো যাওয়া আসা করতে পারে। সো এই আলো যাওয়া আসা করলে আমরা তো আর পানি মাধ্যমে আলো 2 মিটার পথ গেল, কাচ মাধ্যমে আলো 5 মিটার পথ গেল, তো এইগুলো নিয়ে হিসাব নিকাশ যখন আমরা করব, তখন সরাসরি যোগ করা, সরাসরি বিয়োগ করা তো করতে পারবো না। সো আমাদেরকে একটা ইকুইভ্যালেন্ট টার্মে কনভার্ট করতে হবে। যেমন তোমাকে যদি বলি, তোমার কাছে ধরো সাপোজ $2 200 আছে, তো তুমি তো বলতে পারবে না তোমার কাছে 202 টাকা আছে বা $202 আছে। দুইটা তো সরাসরি যোগ করতে পারবে না, কারণ দুইটা একই জিনিস না। তোমার কি করতে হবে? দুইটার যে কোনো একটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে যে একটা মাধ্যমে। যেমন প্রতি ডলার যদি 80 টাকা করে হয়, তোমার $2 আর 200 টাকা ছিল, সো $2কে তুমি কনভার্ট করে টাকায় নিয়ে আসলে আসে 160 টাকা। তাহলে তুমি বলতে পারো তোমার সমতুল্য টাকা আছে 200 আর 160, মানে 360 টাকার সমান। সো একই মাধ্যমে কনভার্ট করে নিয়ে আসার জন্যই সাধারণত আমরা এই আলোকপথ টার্মটা ইউজ করে থাকি। তার মানে আমাদের যদি বিভিন্ন মাধ্যমেও আলোটা যাতায়াত করে থাকুক না কেন, আমরা সবগুলোকে আলোকপথে কনভার্ট করে নিয়ে এসে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো করতে পারবো। তো আমরা একটু আলোকপথ কীভাবে বের করতে হয় সেটা একটু দেখি। আমরা একটু আগেই বলেছিলাম, আলো ধরে নিলাম পানি মাধ্যমে টি সময়ে এল পরিমাণ পথ যদি যেয়ে থাকে, এই এল এর সমতুল্য, এই জ্যামিতিক পথটার সমতুল্য আলোকপথ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা শূন্যস্থান নিলাম। ওই শূন্যস্থানে আলোটাকে ঠিক টি পরিমাণ সময় ট্রাভেল করতে দিলাম, মানে টি সময়ে আলো কতটুকু গেল সেটা দেখলাম। সো আমরা দেখলাম যে আলোটা এতটুকু পথ গিয়েছে, এটার চেয়ে একটু বেশি পরিমাণ গিয়েছে, স্বাভাবিকভাবেই শূন্য মাধ্যমে একটু বেশি যায়। সো আলটিমেটলি টি সময়ে আলো এই পরিমাণ পথ যদি যেয়ে থাকে, তাহলে এই জ্যামিতিক পথটার সমতুল্য আলোক পথের দৈর্ঘ্যটা কিন্তু এইটা। জাস্ট একটু আগে বলেছিলাম, ধরো এটা $2 আর এটা $2 সমতুল্য টাকা, দ্যাট মিনস 2 × 80 মানে 160 টাকা। সো এটা হচ্ছে এইটাকে সমতুল্য আলোক পথে চিন্তা করলে যতটুকু পথ হয় সেই পথের মানটা। এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করছি? ডেল দিয়ে প্রকাশ করছি। আমরা তো সবসময় এরকম একে প্রকাশ করতে পারবো না, বা এই জিনিসটার ভ্যালুটা কত হবে সেটা যদি জানতে চাই, সো আমাদের এল এর মান জানা থাকলে ডেলের মান যদি জানতে চাই, তাহলে একটা সূত্র দাঁড় করাতে হবে। তো চলো সূত্রটা দাঁড় করাই। খুবই সিম্পল ওয়েতে সূত্রটা দাঁড় করতে পারি। আমরা ধরে নিলাম পানিতে আলোর বেগ, কত বেগে ট্রাভেল করে পানিতে আলো সেটা ধরে নিলাম ভি। তাহলে আমরা জানি আলো সমবেগে চলে, এটা আমরা কনসিডার করে নিই। সো আলো যদি সমবেগে চলে, তাহলে আমরা এস = ভিটির সূত্র দিয়ে করতে পারি এরকম, এল = ভিটি। এল হচ্ছে অতিক্রান্ত পথ, ভি হচ্ছে পানি মাধ্যমে আলোর বেগ, টি হচ্ছে সময়। সো এই রাশিমালাটা আমরা লিখতে পারি। একইভাবে কিন্তু আমরা এখানেও লিখতে পারি। খেয়াল রেখো বন্ধুরা, আমরা এইখানে আলোকে যতটুকু সময় ট্রাভেল করতে দিয়েছি, এখানেও আলোকে ঠিক ততটুকু সময় ট্রাভেল করতে দিয়েছি। দ্যাট মিনস এখানে টি সময় হলে এখানেও টি সময়। তাহলে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। সো আমরা যদি লিখি সি, তাহলে লিখতে পারি কি এরকম, ডেল = সিটি। সো সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর টি হচ্ছে সময়। তাহলে ডেল = সিটি লিখলাম, একই টাইম উপরে নিচে।
সো আমরা একটাকে 1 নম্বর সমীকরণ, একটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি আমরা দুইটা সমীকরণকে ভাগ করে দিই, তাহলে দেখো বন্ধুরা সময় টিটা কিন্তু কাটাকাটি চলে যায়। কাটাকাটি যে কীরকম একটা রাশিমালা থাকে, বাম পক্ষে থাকে ডেল বাই এল, আর ডান পক্ষে থাকে, আমি যেহেতু 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেছি, তার মানে সি বাই ভি। সো আমাদের এই জায়গাটা থেকে কিন্তু একটা কনসেপ্ট আমরা ডেভেলপ করতে পারি। আমরা ডেলটাকে এক পাশে রেখে সি বাই ভি আর এলকে ওই পাশে পাঠিয়ে দিলাম। সি বাই ভি এই অংশটাকে একটু ভালো করে খেয়াল করো। সি কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি কি পানি মাধ্যমে আলোর বেগ। আমরা গত ক্লাসে 9ম-10ম শ্রেণীর কনসেপ্ট পড়তে গিয়ে কিন্তু একটা জিনিস দেখেছিলাম, আমরা প্রতিসরণাঙ্ককে কিন্তু বেগের অনুপাতের মাধ্যমেও লিখতে পারি। আমরা লবে কোন মাধ্যমটা বসাবো, বেগ দিয়ে যদি চিন্তা করি, আলোর বেগ কোন মাধ্যমেরটা বসাবো, যার সাপেক্ষে আলোর বেগ চিন্তা করা হয়। আর হরে কোন মাধ্যমে আলোর বেগ বসাবো, যার সাপেক্ষ প্রতিসরণাঙ্কটা হিসাব করা হয়। তাহলে এইখানে কোন মাধ্যমেরটা বসেছে, শূন্য মাধ্যমের আলোর বেগ লবে, আর হরে কোন মাধ্যমে আলোর বেগ বসেছে, হরে আমার বসেছে পানি মাধ্যমে আলোর বেগ। দ্যাট মিনস এই জিনিসটা আসলে বোঝাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর আমরা জানি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্কটাই আসলে কি প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে লিখে ফেলতে পারি এরকম, যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই পানি মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে শুধু বলতে পারি পানির পরম প্রতিসরণাঙ্ক। তো আমরা এই জায়গাটার বদলে কিন্তু লিখে ফেললাম মিউ ওয়াটার। তাহলে দেখো বন্ধুরা, তোমাকে যদি দেওয়া থাকে যেই মাধ্যমে আলো ট্রাভেল করেছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আর সেই মাধ্যমে আলো কতটা পথ ট্রাভেল করেছে সেই পথের দৈর্ঘ্যের মান, মানে জ্যামিতিক পথের মান, তাহলে ওই জ্যামিতিক পথ আর ওই জ্যামিতিক পথ যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক গুণ করলেই কিন্তু আমি পেয়ে যাব ওই জ্যামিতিক পথের সমতুল্য আলোক পথের ভ্যালু, যেটা আমার আসছে ডেল। তাহলে ডেল ইকুয়াল টু মিউ ওয়াটার ইন্টু এল। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে অ্যাকচুয়ালি কী করতে পারি, আমরা যে কোনো জ্যামিতিক পথকে কনভার্ট করে ফেলতে পারি ওইটার সমতুল্য আলোক পথে। তাহলে জ্যামিতিক পথকে সমতুল্য আলোক পথে কনভার্ট করতে চাইলে কী করণীয়, জ্যামিতিক পথটাকে সিম্পলি গুণ করে দিব কার সাথে, জ্যামিতিক পথটা যেই মাধ্যমের সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে। তাহলেই আমি পেয়ে যাব সমতুল্য আলোক পথের মান। তাহলে আমাকে যদি একাধিক মাধ্যমে একাধিক জ্যামিতিক পথ থাকে তাহলে সমস্যা নাই, আমি আলাদা আলাদা করে অনেকগুলো আলোক পথ কিন্তু বের করে ফেলতে পারবো। যতগুলো মাধ্যমে যতগুলো জ্যামিতিক পথ দেওয়া আছে মিউ ইন্টু এল করে করে অনেকগুলো ডেল আমরা পেয়ে যাব। তারপরে এই ডেলগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি। তো আমরা বন্ধুরা দেখে ফেললাম যে কিভাবে আসলে জ্যামিতিক পথকে আলোক পথে কনভার্ট করতে হয়। এখন আমরা ফার্মাটের নীতি পড়বো। বেসিক্যালি ফার্মাটের নীতি পড়ার জন্যই কিন্তু আমরা এই জ্যামিতিক পথ আলোক পথের কনসেপ্টটা ঝালাই করে নিলাম, কারণ জ্যামিতিক পথ আলোক পথের কনসেপ্ট অনুসারেই কিন্তু ফার্মাটের নীতিটা বলে দেওয়া আছে। আমাদের বইতে অনেকের কাছেই অস্পষ্ট লাগতে পারে যেভাবে ফার্মাটের নীতিটা বলে দেওয়া আছে, তাই আমি একটু নিজের মতন করে এটা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত আসি ফার্মাটের নীতিটা আসলে কি পারপোজটা কি, উদ্দেশ্যটা কি। এটা সিম্পলি ব্যাখ্যা করে আমাদের আলো কোন পথ ধরে যাবে, আলো সরল পথে যাবে না বেঁকে যাবে না কিভাবে যাবে, সেই আলোর গতিপথটা কীরকম হবে সেটাকেই সে ডিফাইন করে। সো ফার্মার যে কথাটা বলেছে এটাকে যদি একটু সামারাইজ করে আমি বলি, জিনিসটা এরকম যে আলো সেই পথ বরাবরই যাবে যে বরাবর গেলে আলোক পথের মান হয় সর্বনিম্ন। খেয়াল রাখো বন্ধুরা, এখানে কিন্তু জ্যামিতিক পথের কথা বলা হয়নি, এখানে বরং বলা হয়েছে আলোক পথের কথা। দ্যাট মিনস আলোর কাছে ধরো আলো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে চায়, সো আলো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য তার অনেকগুলো অপশন থাকতে পারে, এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, অনেক বেঁকে যেতে পারে, অনেকভাবে সে এ থেকে বি পয়েন্টে যেতে পারে। তো সে কোন পথটা দিয়ে যাবে, সে যাওয়ার সময় ওই পথটাই বাছাই করবে যেই পথটা দিয়ে গেলে আলোক পথের মান সবচেয়ে কম আসবে। তোমরা বলতে পারো ভাই আমি তো জানি এ থেকে বিতে আলো যাওয়ার পথে সরল পথে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি মাধ্যম একই থাকে এ থেকে বিতে যাওয়ার পথে আলো সরল পথে যায়। বাট যদি এমন হতো এখানে মাধ্যম অনেকগুলো আলাদা 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 পার্থক্য হতো, তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় কিভাবে সে যেত, সে এমন একটা পথ বাছাই করত যেই পথ দিয়ে গেলে আলোক পথের মানটা সবচেয়ে কম হয়। এখানে কিন্তু পথটা সরলও হতে পারে পাকাও হতে পারে। সো এই ঘটনাটাকে আমি একটু ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাই ভালো করে। আমি একটা বাস্তবের উদাহরণের সাহায্যে ব্যাখ্যাটা দিই ফার্মাটের নীতি। ধরো আমরা আলোর কথা ভুলে গেলাম, আমরা জাস্ট একটা সিম্পল ঘটনা চিন্তা করি। ধরো এটা কক্সবাজার সমুদ্র সৈকত, এখানে আমার লাইফ গার্ড টিম আছে যারা আসলে কেউ ডুবে গেলে তাদেরকে বাঁচায়। আর এখানে একজন পর্যটক ধরো এখানে এসে সে কী করছিল, সে সাঁতার কাটার সময় হঠাৎ ঢেউয়ে সে ডুবে যাচ্ছে, সে এখানে বাঁচাও বা হেল্প বলে চিৎকার করছে। সো লাইফ গার্ড টিম এটা দেখতে পেয়ে অবশ্যই কী করবে, তাকে বাঁচাতে যাবে। তো এই যে সে বাঁচাতে যাবে, লাইফ গার্ড টিম সদস্যরা
তারা বাঁচাতে যাওয়ার সময় কোন পথ ধরে যাবে? তারা কি ইচ্ছা মতন যে কোনো পথ ধরে যাবে? না, অবশ্যই তাদের একটা উদ্দেশ্য আছে, যত দ্রুত এই লোকটার কাছে যেয়ে তাকে বাঁচানো যায়। অর্থাৎ তাদের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তারা সবচেয়ে দ্রুত সময়ে তার কাছে পৌঁছাতে চায়। তাহলে তাদের পথটা কোনটা হওয়া উচিত? তোমরা একটু চিন্তা করো। তারা যদি এইভাবে যায়, তোমার কাছে মনে হতে পারে এই বিন্দু থেকে এই বিন্দু সবচেয়ে ছোট পথ হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখা, দ্যাট মিনস এই পথটা, এটাই সবচেয়ে ছোট পথ। কিন্তু খেয়াল করে দেখো বন্ধুরা, সবচেয়ে ছোট পথে গেলেই কি সবচেয়ে কম সময় লাগবে? এটা কিন্তু সবসময় নাও হতে পারে। চিন্তা করে দেখো, একটা লাইফ গার্ড যেহেতু তারা মানুষ, তো আলটিমেটলি আমরা জানি মানুষের ক্ষেত্রে স্বভাবতই তার দৌড়ের বেগ আর তার সাঁতারের বেগ দুইটা কি একই? না, অবশ্যই জানি আমরা দৌড়ের বেগ অবভিয়াসলি সাঁতারের বেগের চেয়ে বেশি। তো সে যদি এই পথ ধরে যায়, তার মানে সে সমান পরিমাণ পথ স্থলভাগে পাড়ি দিচ্ছে, সমান পরিমাণ পথ জলভাগে পাড়ি দিচ্ছে। তার মানে সে যতটুকু পথ সাঁতার কাটছে ততটুকুই পথ সে দৌড়াচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো বন্ধুরা, এইভাবে যদি যায়, সে কিন্তু এই জায়গায় সে 9 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়াতে পারলো, এখানে কিন্তু আর সে 9 মিটার পার সেকেন্ডে না, বরং 3 মিটার পার সেকেন্ড বেগে সাঁতরে যেতে হবে। আর আমরা জানি বেগ বেশি হলে সময় কম লাগে। সো এখানে তার সময় যেটা লেগেছে, এখানে সময় অনেক বেশি লাগবে। বোঝাই যাচ্ছে পানিতে তার সময় বেশি লাগবে। তো সে যদি এই পথটা না বাছাই করে এরকম একটা পথ বাছাই করতো, যেই পথটাতে তোমাদের কাছে মনে হতে পারে এই পথটা তো ভাইয়া বড়, কার চেয়ে বড়? এই লাল রেখাটার চেয়ে এই দুইটা পথ মিলে বড়। হ্যাঁ, তাদের যোগফল অবশ্যই বড়, বাট যোগফল বড় হলেই, পথটা বড় হলেই কি সময় বেশি লাগবে? চিন্তা করে দেখো, এইখানে সে দৌড়ে বড় পথ হলেও সে কিন্তু অনেক দ্রুত পাড়ি দিয়ে ফেলতে পারবে। বরং এইখানে যে 3 গুণ স্পিড না তার, এখানে 1 মিটার যেতে তার যে সময় লাগে পানিতে সাঁতরে, এই স্থলভাগে কিন্তু সে ওই সময় 3 মিটার দৌড়ে ফেলতে পারে। সো তার কিন্তু এখানে পথটা একটু বাড়লেও তার বেগটাও কিন্তু অনেকটা বেশি, 3 গুণ বেশি। তার মানে এইখান দিয়ে সে যদি যায়, এখান দিয়ে যাওয়ার ক্ষেত্রে তার কিন্তু সময়টা অনেক কম লাগবে। আবার এইখান থেকে সে এই পর্যন্ত সাঁতার কাটলো, দেখো তো আগের তুলনায় তার সাঁতারের যে দৈর্ঘ্যটা, যতটুকু দৈর্ঘ্য তার সাঁতার কাটতে হতো, সেই দৈর্ঘ্যটা কমে গিয়েছে না? কমে গিয়েছে। দ্যাট মিনস তার অল্প বেগে কিন্তু সে অল্প একটা পথ পাড়ি দিচ্ছে। আর আগে কিন্তু অল্প বেগেই তার অনেকটা পথ পাড়ি দিতে হতো। সো এইভাবে গেলে কিন্তু তার আসলে সময়টা তুলনামূলক কম লাগবে এইটার চেয়েও। সো বন্ধুরা, এইখানে লাইফগার্ড টিমের যেই তত্ত্বটা, যে তারা এমন একটা পথ ধরে যাচ্ছে যেই পথ ধরে গেলে সময় কম লাগে, সেই যে এই কনসেপ্টটাই কিন্তু ফার্মার্ট বলেছে। এই কনসেপ্টটাই ফার্মার্ট বলেছে কার ক্ষেত্রে? আলোর ক্ষেত্রে। আলো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় ওই পথ বাছাই করেই যাবে যেই পথ বাছাই করে গেলে তার সময় লাগবে সবচেয়ে কম, আর সময় সবচেয়ে কম লাগার জন্য তার আলোক পথ হতে হবে সবচেয়ে কম। তো আলোক পথ যেহেতু আমাদের সবগুলো একই মিডিয়ামে কনভার্ট করে নেওয়া, সো আমাদের তখন তুলনা করতে সুবিধা। যেমন এই ক্ষেত্রে পথ দিয়ে তুলনা করলে জিনিসটা অসুবিধাজনক, বাট এইখানের সময় আর এইখানের সময় তোমার যদি আলাদা আলাদা করে বের করে, বা এইখানের পথগুলোকে যদি একটা পার্টিকুলার পথে, এইখানের পথগুলোকে একটা পার্টিকুলার মাধ্যমের পথে কনভার্ট করে নিয়ে কম্পেয়ার করো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা। আর এই কনভার্ট করার কাজটাই তো করে কে? আলোক পথ, তাই না? তো আমরা চলো একটা এক্সাম্পল দেখি। সো ইনফ্যাক্ট এখানে বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছ, পিঁপড়ারাও কিন্তু ফার্মার্ট নীতি মেনে চলে। আমরা যে বলছি ফার্মার্টের নীতি আলোকে ব্যাখ্যা করে, আলো ছাড়াও পিঁপড়ার গতিপথকেও কিন্তু বলতে গেলে ফার্মার্টের নীতি ব্যাখ্যা করে। কিভাবে দেখো, পিঁপড়ারা এই পয়েন্টটাতে আগে ছিল, এই পয়েন্টটাতে তারা যেতে চায়। সো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে তারা যেতে চাইলে তারা কিন্তু এইভাবে সোজা পথ যেতে পারতো, কিন্তু এইখানে দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমটা একটু ঘন মাধ্যম, দ্যাট মিনস এখানে তাদের যেতে একটু বেশি সময় লাগবে। তো তারা কিন্তু এইভাবে যায়নি। এইভাবে গেলে তার পথ কিসে পাড়ি দিতে হতো? ঘন মাধ্যমে। তারা বরং এইভাবে গিয়েছে। সো এইভাবে যাওয়ার ফলে কি হয়েছে? এইভাবে যাওয়ার ফলে সে তুলনামূলক একটু বড় পথ পাড়ি দিয়েছে, কিন্তু সে ঘন মাধ্যমে কিন্তু একটু কম। আগে দেখো ঘন মাধ্যমে এতটুকু পথ পাড়ি দেওয়ার কথা ছিল, সে সেই জায়গায় পথটাকে ঘন মাধ্যমে পথের পরিমাণটাকে কমিয়ে নিয়ে এসেছে। দ্যাট মিনস সে কিন্তু সময় বাঁচিয়ে নিয়ে এসেছে। সো আমরা এইখানেও কিন্তু ফার্মার্টের নীতিরই প্রয়োগ দেখতে পারি। সো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। সো আমাদের তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে ফার্মার্টের নীতিটা। ধরো এ একটা মাধ্যম আছে, বি একটা মাধ্যম আছে। আমরা ভ্যালুর মাধ্যমে ফার্মার্টের নীতিটাকে যদি একটু দেখতে চাই, এখানে মাধ্যমটার পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.6, এই মাধ্যমটার পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1। আলোটা এ পথ থেকে বি পথে যেতে চায়, তার কাছে অনেকগুলো অপশন হতে পারে, অনেকগুলো লক্ষ লক্ষ অপশন হতে পারে এ থেকে বিতে যাওয়ার জন্য, লক্ষ লক্ষ পথ থাকতে পারে। সে কোন পথটা বাছাই করবে সেটা আমরা দুইটা পথ একে একটু বিশ্লেষণ করব। তার কাছে ধরো এইখানে যে এ থেকে বিতে যাওয়ার জন্য এরকম একটা স্ট্রেট পথ থাকতে পারে,
যেটা 2000 মিটার এই পর্যন্ত, আবার ডি থেকে বি পর্যন্ত 2000 মিটার, দ্যাট মিনস মোট 4000 মিটার ধরো পাড়ি দিতে হচ্ছে। আবার তার ধরো আরও অনেকগুলো অপশনের মধ্যে আরেকটা অপশন, আমি দুইটা অপশন নিয়ে কথা বলছি। আরেকটা অপশন হচ্ছে এটা, আলো এ থেকে প্রথমে সিতে যেতে পারে, তারপরে সি থেকে বিতে যেতে পারে। এই ক্ষেত্রে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 1800 মিটার, সি থেকে বি এর দূরত্ব হচ্ছে 2300 মিটার। তো তোমাকে বললো আলো আসলে কোন পথ ধরে এ থেকে বিতে যাবে, এসিবি পথ ধরে না এডিবি পথ ধরে, ফার্মাটি নীতি প্রয়োগ করে দেখাতে বলেছে। আমরা ফার্মাটি নীতি প্রয়োগ করে দেখাবো, তার আগে একটু জ্যামিতিক পথ ধরে একটু চিন্তা করে দেখি। যে জ্যামিতিক পথ ধরে চিন্তা করলে যে সবসময় সঠিক হবো না, সেটা একটু আমি প্রমাণ করতে চাই। সো জ্যামিতিক পথ অনুসারে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো এল এডিবি, দ্যাট মিনস এডিবি পথ বরাবর জ্যামিতিক পথ, এটাকে আমরা বের করতে চাইলে আমরা কি করতে পারি, এডি বরাবর জ্যামিতিক পথ আর ডিবি বরাবর জ্যামিতিক পথ যোগ করব। দ্যাট মিনস আমার এইখানে পথ হচ্ছে 2000 মিটার, এখানে পথ হচ্ছে 2000 মিটার। জ্যামিতিক পথ মানে সরাসরি পথের মানগুলো যোগ, 2000 যোগ 2000 দ্যাট মিনস 4000 মিটার। সো আমরা এল এডিবি পথ মানে এডিবি পথের বরাবর জ্যামিতিক পথ হিসাব করলে আসে কত, 4000 মিটার। এবার আসি এসিবি পথ বরাবর যদি জ্যামিতিক পথটা একটু চিন্তা করি, তাহলে এসিবি পথ বরাবর জ্যামিতিক পথ হবে এসি বরাবর জ্যামিতিক পথ আর সিবি বরাবর জ্যামিতিক পথের যোগফল। দ্যাট মিনস 1800 যোগ 2300 দুটো যদি যোগ করি তাহলে আসে কত, 4100 মিটার। তাহলে তোমাদের কাছে আপাতদৃষ্টিতে মনে হতে পারে জ্যামিতিক পথ দেখে যে এটা ছোট পথ, এই এডিবি পথটা এটা ছোট পথ, তার মানে এডিবি পথ বরাবর যদি যায় আলোটা সময় কম লাগবে, কিন্তু না, এটা কিন্তু ফার্মাট বলেনি। ফার্মাট বলেছে আলোক পথ সবচেয়ে কম হয় যে পথ ধরে গেলে সেই পথই আলো অবলম্বন করবে। সো আলোক পথ আমাদের বের করতে হবে, এইভাবে করলে কিন্তু হবে না। সো আমরা আলোক পথ যদি বের করি, সো আলোক পথ অনুসারে চিন্তা করলে আমি এডিবি বরাবর আলোক পথ লিখলাম ডেল এডিবি, অর্থাৎ এডিবি বরাবর আলোক পথকে আমি ভাঙিয়ে লিখতে পারি ডেল এডি যোগ ডেল ডিবি। আমরা আলোক পথের সূত্র কি শিখেছি, প্রতিসরণাঙ্ক ইন্টু জ্যামিতিক পথ। তার মানে এডি বরাবর আলোক পথকে আমি বের করতে চাইলে কি করব, 2000টা তো আর আলোক পথ না, 2000টা হচ্ছে আমার জ্যামিতিক পথ। সো 2000-এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে, 2000টা যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, দ্যাট মিনস 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো 2000 ইন্টু 1.6, আর এখানে কি করলাম 2000 ইন্টু 1। তার মানে আমার এই দুইটা গুণফলকে যোগ করে দিলে আমরা কিন্তু পেয়ে যাব এডিবি বরাবর আলোক পথ। আমি জাস্ট প্রতিসরণাঙ্ক দিয়ে গুণ করেছি জ্যামিতিক পথগুলোকে, আর আলোক পথে চলে আসলো। সো শেষে আলোক পথগুলোকে যোগ করে আমার আসলো 5200 মিটার। এবার আসি এসিবি বরাবর আমরা আলোক পথগুলোকে যদি যোগ করি, সো এসিবি বরাবর এসি বরাবর জ্যামিতিক পথ হচ্ছে 1800, এটার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.6। সো আমরা এসি বরাবর আলোকপথ বের করতে চাইলে 1800 ইন্টু 1.6। সিবি বরাবর আলোকপথ কত হবে, 2300 ইন্টু 1, কারণ এটা প্রতিসরণাঙ্ক 1 মান বিশিষ্ট মাধ্যমে রয়েছে। সো আমরা এই দুইটা মানকে যদি যোগ করে দিই তাহলে আমি পাবো কত, 5180 মিটার। দেখো তো বন্ধুরা কোনটা ছোট, আমাদের কিন্তু এসিবি পথ বরাবর আলোক পথের মানটা কম এসেছে। সো আমাদের ফার্মাটের নীতি অনুসারে যদি যাচাই করতে হয় আলো এ থেকে বিতে কোন পথ ধরে যাবে, তাহলে এই দুইটা অপশনের মধ্যে কিন্তু আমরা বাছাই করতাম কাকে, এসিবি পথটাকে। কেননা এসিবি বরাবর আলোক পথের মানটা কম, কারণ ফার্মাট বলেছে আলো ওই পথ ধরেই যাবে যেই পথ ধরে গেলে আলোর সময় লাগে সবচেয়ে কম। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা যে আলো কোন পথ ধরে যায়। এখানে কিন্তু অপশন আমি দুইটা দিয়েছি, দুইটা ছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ অপশন থাকতে পারে। সো তোমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, তোমাদের এরকম তিনটা বড় জোর অপশন দিয়ে দেয়, সো তোমরা আসলে প্রত্যেকটার অপশনের ক্ষেত্রে এরকম করে আলোকপথ বের করবে। আলোকপথগুলোর মধ্যে যেটার মান সবচেয়ে কম আসবে সেটাকেই তোমরা বলবে ফার্মাটের নীতি অনুসারে আলো ওই পথ ধরে যাবে। ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন সূত্রের প্রমাণ আর ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ সূত্রের প্রমাণ। তো বলে রাখি আগেই যে এই প্রমাণগুলো পরীক্ষায় আসবে না, তাও দেখাচ্ছি কারণ বইতে আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে। তো আমরা একটা কেস নিয়ে আলোচনা করি, প্রমাণ যেহেতু করতে চাচ্ছি প্রতিফলন সূত্রটাকে ফার্মাটের নীতি ব্যবহার করে। আমরা ধরে নিলাম এ বিন্দু থেকে আলো বি বিন্দুর দিকে যাবে, এখানে একটা সমতল দর্পণ রাখা আছে। এ থেকে আলোটা এসে ও বিন্দুতে আপতিত হয়ে পরবর্তীতে বি বিন্দু পর্যন্ত গেল। তো এই যে ও বিন্দুতে প্রতিফলিত হলো, এই ও বিন্দু দিয়ে আপতন বিন্দু দিয়ে আমরা একটা অভিলম্ব টানলাম, যেটা দেখতে পাচ্ছ এই রেখাটা, এটার সাথে আপতিত রশ্মি থিটা আই মানে আপতন কোণ, আর প্রতিফলন কোণ হচ্ছে থিটা আর। তো আমাদের এখানে সুবিধার জন্য দুইটা চলক ধরে নিচ্ছি, একটা হচ্ছে এক্স,
তো এক্স দূরত্ব ধরছি কোথা থেকে কোন পর্যন্ত, আমরা ধরছি এই লম্বটা থেকে এই পর্যন্ত, আর এল এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি এর হরিজন্টাল ডিস্টেন্স। তো আমরা এ আর বি, স্মল এ আর স্মল বি নামেও দুইটা দূরত্ব ধরে নিচ্ছি। স্মল এ হচ্ছে এই হাইটটা আর স্মল বি হচ্ছে এই হাইটটা। তো আমরা আসলে আপতন কোণ আর প্রতিফলন কোণ যে সমান সেটাই ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে যাচ্ছি। তো আমরা এই ঘটনাটার মধ্যে আলো যে এ থেকে বি পর্যন্ত গেল, এখানে সে কত আলোকপথ পাড়ি দিল, সে আলোকপথ পাড়ি দিল এ ও বি পরিমাণ। এখানে একটা কথা বলে রাখি, আমি জ্যামিতিক পথের সাইন দিয়ে কেন আলোকপথটাকে প্রকাশ করলাম, কারণ এই ক্ষেত্রে আলোকপথ আর জ্যামিতিক পথ এই দুইটার মান কিন্তু একই। কেন একই বলতো? কারণ এইখানে আমাদের মাধ্যম নিয়ে কিছু বলা নাই, তার মানে এটা যদি আমি বায়ু মাধ্যম ধরে নিই, তাহলে আমরা জানি বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে মিউ এর ভ্যালু হচ্ছে কত, 1 করে। সো বায়ু মাধ্যমের মিউ যদি 1 হয়ে থাকে, আমরা জানি মিউ দিয়ে যদি জ্যামিতিক পথকে গুণ দেওয়া হয় তাহলে আলোকপথ পাওয়া যায়। তার মানে এই পথটাকে আমি 1 দিয়ে গুণ দিলেও অ্যাকচুয়ালি একই জিনিসই থাকবে। তার মানে এই ঘটনাটার জন্য জ্যামিতিক পথ আর আলোকপথের মান একই। তো এর জন্য আমি এটাকে এল বা ডেল যেটা দিয়ে প্রকাশ করি একই ভ্যালু রিপ্রেজেন্ট করছে। তো যাই হোক, তো আমরা এরপরে যদি আগাই, আমাদের এল ইকুয়াল টু এ ও প্লাস ও বি। তো কনফিউজ হবে না, এল আর ডেল কিন্তু একই জিনিস বোঝাচ্ছে এখানে। সো এল দিয়েও আলোকপথ বোঝাচ্ছে, জ্যামিতিক পথ বোঝাচ্ছে, এখানে জ্যামিতিক পথ আর আলোকপথের মান একই। সো এটা আলোকপথই। সো আলোকপথ এ ও প্লাস ও বি, এ ওটাকে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লিখি তাহলে কি লিখতে পারি, √a² যোগ x², কারণ এ ওটা ছিল কি এই ত্রিভুজটার জন্য অতিভুজ। সো অতিভুজকে √লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আবার বি ও এই অংশটা এটাও কিন্তু একটা কি হিসেবে কাজ করছে, ত্রিভুজের অতিভুজ হিসেবে কাজ করছে। সো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বি ও বাহুটা অতিভুজ হিসেবে কাজ করছে যেহেতু, সো এখানেও কিন্তু আমরা ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লিখতে পারি। এখানে লম্বটা হচ্ছে বি, দেখতেই পাচ্ছ, আর ভূমিটা কত হবে চিন্তা করে দেখো, এই দৈর্ঘ্যটা ভূমি হিসেবে কাজ করলে এটা হবে L - x এর সমান, রাইট? সো আমরা এই দুইটা জিনিস ইজিলি লিখতে পারি। তো আমাদের ফার্মাটের নীতি অনুযায়ী কি ছিল, আলোকপথের মানটা কি হবে, সবচেয়ে কম হবে, রাইট? আলোকপথের মানটা সবচেয়ে কম আসবে। এখন চিন্তা করে দেখো বন্ধুরা, আমরা কিভাবে আলোকপথ, তো আমরা সূত্র লিখলাম, আলোকপথের রাশিমালা লিখলাম, এই রাশিমালাটাকে কিভাবে আমরা সবচেয়ে কম পেতে পারি। আমরা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ার আগে অবশ্যই হয়তো পড়ে এসেছি অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, ওখানে আমরা গুরুমান লঘুমান পড়ে এসেছি। তো আমরা দেখেছি কোনো একটা ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান যদি পেতে চাই তাহলে আমার কি করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 ধরতে হয়, রাইট? ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু যদি 0 ধরি তাহলে আমরা এক্সট্রিম কেসগুলোর জন্য আমরা এক্স এর কোন কোন মানের জন্য এল এর মান সর্বোচ্চ, এল এর মান সর্বনিম্ন সেগুলো পেতে পারি। সো ফাংশনটার সর্বনিম্ন মান যেহেতু আমার দরকার এই ফাংশনটার, তো আমরা এটাকে কি করব, ডিফারেন্সিয়েশন করব, আর ডিফারেন্সিয়েশন করার পরে যে ফার্স্ট ডেরিভেটিভটা আসবে এটাকে 0 সমান ধরবো। তো আমরা যদি 0 সমান ধরি তাহলে আমরা দেখো ডিফারেন্সিয়েশন করে ফেললাম আলোকপথকে। সো আলোকপথের রাশিমালাটাকে বসিয়ে ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 লিখলাম। এখানে আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে প্রতিফলনের সূত্র দাঁড় করানো। তো আমরা সবাই যেহেতু ডিফারেন্সিয়েশন পারি, সো ডিফারেন্সিয়েশন নিয়ে আমি তেমন এক্সপ্লেন করছি না। সো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এক্স মানে দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে আমার এই জায়গাটার জন্য থাকে এই টার্মটা, আর এই জায়গাটার জন্য থাকে এই টার্মটা। তোমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন পারো, সো ডিফারেন্সিয়েশন আমি আলাদা করে দেখাচ্ছি না। তো আমরা এই ফাংশনটা যদি পাই, এখানে দেখো আমরা অনেক কিছুই কিন্তু কমন নিতে পারি, কমন নিয়ে ওপাশে পাঠিয়ে দেওয়া মানে ভাগ করে দিলে শূন্যের সাথে একই জিনিসই থাকবে। সো আমার এখানে 2 কাটাকাটি চলে যায়। তো আমাদের আলটিমেটলি থাকে কি, বাম পাশে থাকে x/√x² + x², আর এখানে একটা -1 ছিল, তার মানে এটা মাইনাস হয়ে যেত, এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, রাইট? সো আমার হয়ে গেল কি ওই পাশে প্লাস L - x ডিভাইডেড বাই b² + L - x²। তো এই যে রাশিমালা দুইটা এসেছে, এই রাশিমালা দুইটা থেকে কিন্তু আমরা একটা অনুপাত লিখতে পারি। চিন্তা করে দেখো তো এক্সটা কি, এক্সটা হচ্ছে এই ত্রিভুজের জন্য কি হিসেবে কাজ করছে, এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এই কোণটা একটু চিন্তা করে দেখো, আমি একটু এঁকে দেখাই ব্লু কালার দিয়ে। এই কোণটা যেটা আঁকলাম, এই কোণটা আর এই কোণটা কি অ্যাকচুয়ালি একই না? কারণ তারা পরস্পরের কি একান্তর কোণ, তার মানে এটাকেও কিন্তু আমি আপতন কোণ মানে θi বলতে পারি। তো আমরা এই কোণের সাপেক্ষে চিন্তা করলে এক্সটা কি আমার লম্ব, আর √a² + x² যেই অংশটা, এই অংশটা আসলে কি এই লাল বাহুটা মানে আমার অতিভুজটা। সো আমার এই
অংশটা যেটা আসলো এটা আসলে এই ত্রিভুজের জন্য থিটা আই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ প্রকাশ করছে, রাইট? সো লম্ব বাই অতিভুজ কোন অনুপাত রিপ্রেজেন্ট করে? আমরা জানি সাইন অনুপাত রিপ্রেজেন্ট করে। তার মানে এই অংশটাকে কিন্তু আমরা পাল্টিয়ে লিখতে পারি সাইন থিটা আই। এবার আসি এই অংশটা কিন্তু একইভাবে এক্সপ্লেন করা যায়। এই অংশটার মধ্যেও দেখো এই কোণটা থিটা আর যে বললাম, এই থিটা আর এই কোণটা কিন্তু একই জিনিস। কেন? তোমরা বুঝতেই পারছো এটা একান্তর কোণ হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সাথে সমান্তরাল, আর এই অভিবাহুটা ছেদক হিসেবে কাজ করছে। সো আমার এই কোণটা যা মান হবে এই কোণটার একই মান হবে, কেননা তারা পরস্পরের একান্তর কোণ। তো এই কোণটার সাপেক্ষে যদি চিন্তা করি, এই কোণটার সাপেক্ষে আমার এই বাহুটা, দ্যাট মিনস যেটার দৈর্ঘ্য আসলে হবে L-x, এই বাহুটা কিন্তু লম্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ এই ভগ্নাংশটার লবে কিন্তু লম্ব। আর হরে কি রাখা আছে? √b² + L-x²। এটা কি আসলে অভিবাহুটার দৈর্ঘ্যের মানটা না? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অভিবাহুটার দৈর্ঘ্যের মানটা আসলে কীরকম, √b² + L-x²। তার মানে এই কোণটার সাপেক্ষে, থিটার কোণের সাপেক্ষে এই বাহুটাকে কিন্তু আমরা কি বলবো? এই বাহুটাকে আমরা অতিভুজ বলবো। তো আমরা সবাই একটু একটা জিনিস জানা থাকবে, আশা করি এটা সবারই জানা ছিল, যে কোনো কোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত বাহু মানে এইটা লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বড় বাহুটাকে আমরা বলি কি? অতিভুজ। আর সূক্ষ্মকোণ সংলগ্ন ছোট বাহুটাকে আমরা বলি ভূমি। দ্যাট মিনস এই বাহুটা ডটেড লাইনটা আমার ভূমি হিসেবে কাজ করতো। আর আমরা এখানে অনুপাতটা যে নিয়েছি কার থিটার সূক্ষ্মকোণটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, যেটা কিনা সাইন অনুপাত রিপ্রেজেন্ট করছে। তার মানে দেখো আমরা এই অংশটার বদলে এইটা আর এই অংশটার বদলে এই জিনিসটা লিখতে পারি সাইন থিটা = সাইন থিটা আর। অর্থাৎ কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পরের সমান, কারণ থিটা আই = থিটা আর, সাইন থিটা আই = সাইন থিটা আর হলে আমরা কিন্তু একটা সলিউশন, এটার অসংখ্য সলিউশন আছে, অসংখ্য সলিউশনের মধ্যে একটা সলিউশন বলতে পারি থিটা আই = থিটা আর। থিটা আই = থিটা আর মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পরের সমান। তো এই যে এই জিনিসটা আমরা দাঁড় করালাম, এটা ছিল আলোর প্রতিফলনের সূত্র, আর এটা আমরা দাঁড় করেছি কার নীতি কাজে লাগিয়ে? ফার্মাটের নীতি কাজে লাগিয়ে। তো আমরা বলতে পারি ফার্মাটের নীতির সাহায্যে আমরা আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা বা প্রমাণ করতে পারি। এবার আমরা চলে আসি আলোর প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা প্রতিসরণের সূত্র নিয়ে যদি আলোচনা করতে চাই, তো সেই ক্ষেত্রেও আমরা একটু ফিগারের প্রপার্টিগুলো জেনে নিই। একটা ফিগার এঁকে নিলাম। এই ফিগারটার মধ্যে আমাদের একটা আলোক রশ্মি এ বিন্দু থেকে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমের দিকে যাচ্ছে। এ বিন্দু থেকে ও বিন্দুটা আপতন বিন্দু বিভেদ তলে, ও বিন্দু হয়ে এক স্বচ্ছ থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার পথে সে কিছুটা বেঁকে গেল। প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে n1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মান দেওয়া আছে n2। এখানে আমার আঁকাটা দেখে আমরা বুঝতে পারছি যে n2টা অপেক্ষাকৃত ঘন মাধ্যম, মানে প্রতিসরণাঙ্কের মানটা বেশি, কেননা আলোক রশ্মিটা কিন্তু এসে অভিলম্বের দিকে বেঁকে গিয়েছে, রাইট? অভিলম্বের দিকে বেঁকে যায় তখনই যখন হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যাতায়াত হয়। তার মানে এইখানে আমরা এই আলোক রশ্মিটাকে একটু অভিলম্বের দিকে বেঁকে যেতে দেখেছি। থিটা আইটা আমার রিপ্রেজেন্ট করছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, আর থিটা আরটা আমার রিপ্রেজেন্ট করছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ। তো আমাদের এখানেও কয়েকটা চলক ধরে নেওয়া আছে। এ দূরত্ব দেখতে পাচ্ছ, বি দূরত্ব দেখতে পাচ্ছ, এক্স দূরত্বটা দেখতে পাচ্ছ, ডি দূরত্বটা দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে টার্গেট হবে যে আমাদের ফার্মাটের নীতির সাহায্যে আমরা স্নেলের সূত্রটাকে ব্যাখ্যা করব। দ্যাট মিনস আপতন কোণের সাইন ডিভাইড বাই প্রতিসরণ কোণের সাইন = যে ধ্রুবক, সেটা আমরা ব্যাখ্যা করব। তো আমরা স্নেলের সূত্র অনুযায়ী যদি লিখি, স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? সাইন থিটা আই বাই সাইন থিটা আর = n2/n1। যারা এভাবে বুঝছো না তারা আমার আগের টেকনিকের ভিডিওটার মতন করে চিন্তা করতে পারো কিভাবে আমরা করতাম যে এই আপতন কোণটা কোন মাধ্যমে আছে? এই মাধ্যমে আছে। সো আপতন কোণ হোক যেই কোণই হোক, এই থিটা এই কোণটা আছে n1 মাধ্যমে। সো আমরা লিখব কি? যেই কোণের সাইন অনুপাত ইন্টু ওই প্রতিসরণাঙ্ক, দ্যাট মিনস n1 = দিয়ে কি লিখতাম আমরা? = দিয়ে এই থিটা আর কোণটা কোন মাধ্যমে আছে? n2 মাধ্যমে আছে। আমরা কি লিখতাম? সাইন থিটা আর ইন্টু এই থিটা আর কোণটা আছে n2 মাধ্যমে, সো n2 দিয়ে মাল্টিপ্লাই। তার মানে এই যে এই রাশিমালাটা লিখলাম, এটাকেই কিন্তু পরবর্তীতে এইভাবে লিখতে পারি, রাইট? সো যারা এইভাবে সমস্যা ফেস করো তারা এইভাবে করতে পারো।
তো আমরা স্নেলের সূত্রটা একটু লিখে নিলাম, কারণ এটাই আমরা আলটিমেটলি কী করতে চাচ্ছি, প্রুফ করতে চাচ্ছি। সো আমরা যদি দেখি পরের লাইনে, আমরা এইখানে n1 ইন্টু প্রতিসরণাঙ্ক হিসেবে ধরেছি। আমরা এই সূত্রটাকে যদি প্রুফ করতে চাই, সো আমরা সময়ের সাহায্যে এটা আগাতে পারি। আমরা ধরে নিলাম এ থেকে আলোটা যে বি বিন্দুতে গেল, এ থেকে বি বিন্দুতে যাওয়ার পথে আলোর কতটা সময় লাগলো, সেই সময়টাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো টিটা আমরা আবার দুইভাবে বের করেছি। আমরা যেহেতু জানি এই মাধ্যমে আলোর এক রকমের বেগ হবে, এই মাধ্যমে আলোর আরেক রকমের বেগ হবে। n1 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর বেগটা কত সেটাকে আমরা ধরে নিলাম v1, n2 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট মাধ্যমটাতে আলোর বেগ কত হবে সেটাকে আমরা ধরে নিলাম v2। আর আমরা তো সবাই শিখে এসেছি একটা ফর্মুলা, সেটা হচ্ছে s = vt। তো ওই ফর্মুলাটার মতন চিন্তা করো, টিটাকে এক পাশে রাখলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে কি আসবে, s/v। এখানে কিন্তু সেই s/v ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এই অংশটার জন্য চিন্তা করো, অতিক্রান্ত দূরত্বটা কত, AO, মানে এটা এস হিসেবে কাজ করছে। আর এই মাধ্যমে আলোর বেগ কত ধরে নিয়েছি v1, তার মানে AO/v1। এটা কি বোঝাচ্ছে, তার মানে এটা বোঝাচ্ছে আলোটার এ থেকে ও বিন্দু পর্যন্ত আসতে কত সময় লেগেছে। আবার আসি ও থেকে বি বিন্দু পর্যন্ত যেতে আলোটার কত সময় লেগেছে। সো এটাকে আমরা বলতে পারি আবারও আগের মতন অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে OB, আর n2 মাধ্যমে আলোর বেগ হচ্ছে v2 ধরে নিলাম, তার OB/v2। তার মানে সাকুল্যে আমরা এই দুইটা সময় যোগ করলে কি পেয়ে যাব, এ থেকে বিতে আলোর যেতে কতটা সময় লেগেছে, রাইট? আচ্ছা, তো আমরা এইখানেও যদি একটা কাজ করি, আমরা অলরেডি এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসটার মধ্যে পড়ে এসেছি নবম দশম শ্রেণীর একটা কনসেপ্ট, সেটা ছিল কি, প্রতিসরণাঙ্ককে কিন্তু আমরা আলোর বেগের অনুপাতের মাধ্যমে লিখতে পারি। আমরা যদি এই মাধ্যমটার কথা চিন্তা করি, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, রাইট? পরম প্রতিসরণাঙ্কের মান। এটা বোঝাচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। সো এই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কটাকে আমরা কি লিখতে পারি, আমরা বেগের ক্ষেত্রে জানি ইকুয়াল টু দিয়ে কি লেখা যায়, ইকুয়াল টু দিয়ে লেখা যায় এরকম, যে যেই মাধ্যমের সাপেক্ষে, শুধু পরম প্রতিসরণাঙ্ক যদি বলি, পরম প্রতিসরণাঙ্ক আসলে কোন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো যেই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্কটা, সেই মাধ্যমের আলোর বেগটা বসাতে হয় কোথায়, লবে। সো আমি লবে লিখে দিলাম সি। শুধু সি কেন লিখলাম, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি। আর ডিভাইডেড বাই ভাগ করতে হয় কি দিয়ে, যেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বের করা হচ্ছে, প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বের করা হচ্ছে, সো প্রথম মাধ্যমের আলোর বেগটা দিয়ে ভাগ করতে হবে। প্রথম মাধ্যমে আলোর বেগকে আমরা ধরে নিয়েছিলাম v1, তো আমরা লিখলাম c/v1। n1 = c/v1 থেকে ইজিলি কি এই কনসেপ্টটা লেখা যায় না, v1টাকে এক পাশে রেখে অবশ্যই লেখা যায়। v1কে এক পাশে রাখলে আমরা লিখতে পারবো কি, v1 c/n1। জাস্ট এইটাকে থেকেই এই জিনিসটা এসেছে। একইভাবে তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পারছো এটাও কিভাবে এসেছে, c/n2, v2 = c/n2 এসেছে ঠিক এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে। তো আমরা এই লাইনটা নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নাই, এই লাইনটা কিভাবে এসেছে সবাই বুঝতে পেরেছে। এবার চলে আসি, এরপরে আমরা কি করব, এই যে এই রাশিমালাটা লিখলাম, এই রাশিমালাটায় v1 আর v2 এর জায়গায় এই জিনিসগুলো দিয়ে সাবস্টিটিউট করে দিই। v1 এর জায়গায় বসিয়ে দিলাম c/n1, দেখো, আর v2 এর জায়গায় বসিয়ে দিলাম c/n2। আর নিচে বসিয়ে দেওয়ার কারণে n1টা উপরে চলে গিয়েছে, উপরে চলে যেয়ে আসলো কি n1/c। তো আমরা সময়ের এই মানটাকে লিখতে পারি। এখন এ ও আর ও বিকে নিয়ে কিছু কাজ করা যায়। এ ও এটা একটা ত্রিভুজের অতিভুজ, আবার ও বি এটাও একটা ত্রিভুজের অতিভুজ। সো আমরা এই ত্রিভুজের অতিভুজগুলোকে যদি ভূমি আর লম্বের মাধ্যমে লিখতে চাই, এইভাবে লিখতে পারি না? লম্ব যদি এ হয়, ভূমি যদি এই দূরত্বটা হয় মানে এক্স হয়, তাহলে আমরা বলতে পারি এ ও আসলে কি √a² + x²। ওবিটাকে কি লেখা যায়, ওবিটাকে লেখা যায় লম্ব যদি হয় বি তাহলে √b² প্লাস ভূমিটা কতটুকু হবে, ভূমিটা হবে এই দূরত্বটা মানে ডি থেকে এক্স যদি বাদ দিই তাহলে d - x²। সো আমরা রুট করে এই ও বি এর বদলে এই জিনিসটা লিখলাম, এ ওর বদলে এই জিনিসটা লিখলাম। আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে ফার্মাটের নীতিটা প্রয়োগ করে প্রতিসরণের সূত্র মানে স্নেলের সূত্রটা সে যে মানছে সেটা দেখানো, মানে এই সূত্র যে মানছে সেটা দেখানো। তো আমরা ফার্মাটের নীতি অনুযায়ী কি জানি, যেই পথ বরাবর সেই পথ বরাবরই যাবে, যেই পথ বরাবর গেলে আলোকপথের মান সর্বনিম্ন হয়। এটাই আমি তোমাদের লাইফ গার্ড বা এসবের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আসলে আলো ওই পথ ধরেই যেতে চায় যেই পথ ধরে গেলে আলোর সময় সবচেয়ে কম লাগে। সো আমার এই ক্ষেত্রে যেহেতু সময়ের ফাংশন এটা, তো আমরা ফার্মাটের নীতি কিন্তু সময়ের ফাংশনের ক্ষেত্রেও দেখতে পারি, সময়টা সবচেয়ে কম লাগতে হবে বা আলোকপথটা সবচেয়ে কম লাগতে হবে। সো আমার সময়ের ফাংশনে তাই সময়ের মাধ্যমেই লিখলাম ফার্মাটের নীতি অনুযায়ী টি এর মান কী হতে হবে, লঘিষ্ঠ বা সবচেয়ে
সবচেয়ে কম হতে হবে। সো আমরা লঘিষ্ঠ মান পেতে চাইলে আমরা গুরুমান লঘুমানের কনসেপ্ট ইউজ করতে পারি। সময়ের ফাংশনটাকে পথের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই ডেরিভেটিভটার ভ্যালু আমরা কি ধরতে পারি, 0 ধরতে পারি। ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 হলেই তো আসলে চরম মানগুলো পাওয়া যাবে। তো আমরা টি এর জায়গায় টি এর ফাংশনটাকে লিখে দিলে আমরা কিন্তু এখন এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, কারণ সময়টাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সো এটাকে যদি এক্স এর মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েশন করি, তোমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় সেটা অবশ্যই জানো, এটা নিয়ে আমরা এলাবোরেটলি এক্সপ্লেন করছি না। এখানে 1/c আগে কমন নিয়ে নেওয়া হয়েছে ডিফারেন্সিয়েশন করার আগে, যেহেতু 1/c দুজনের মধ্যে আছে। 1/cটাকে কিন্তু আবার 0 ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, আর 0-র সাথে গুণ হয়ে গেলে আসলে কি 0ই থাকবে। সো এটা ম্যাটার করে না, এটা না লিখলেও সমস্যা নাই, কারণ এটা ও পাশের পরের লাইনেই চলে যাবে। তো আমরা ডিফারেন্সিয়েশন করে ফেললাম। ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় সেটা আর বলছি না, সেটা তোমরা পারো অলরেডি। সো ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের এইরকম একটা কিছু এসেছিলো, এই জিনিসটাকে আবার 2 কাটাকাটি করে এখানে -1 ছিল, -1টাকে এখানে আনলে এটার সামনে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আবার এই পুরো অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিলে সমান সমানের এটা পজিটিভ হয়ে যাবে। মাইনাস হয়েছিল এই জায়গায়, ও পাশে নিয়ে যাওয়ার কারণে পজিটিভ। সো আমি 2টাকে 2 পাশে করে লিখলাম। তো 2টাকে 2 পাশে করে লেখার ফলে কি হলো দেখো বন্ধুরা, এখানে x/√x a² + x², এইটা আসলে কি একটা অনুপাত বোঝাচ্ছে। কার অনুপাত? একই রকমভাবে ঠিক একটু আগেও যেমন বলেছিলাম, আমরা একই রকমভাবে বলতে পারি এটাকে এই কোণের সাপেক্ষে, কোন কোণটা আমি নীল কালার দিয়ে একটু এঁকে দেখাই, এই কোণের সাপেক্ষে θi যদি হয় এই আপতন কোণটা, তো এই কোণের সাপেক্ষে আমি বলতে পারি কীরকম, এই কোণটা যেই মান এই কোণটা সেই একই মান, কারণ এরা পরস্পর একান্তর কোণ। আর এই কোণের সাপেক্ষে এই দূরত্বটা যেটা, এই দূরত্বটা কিন্তু আমার এক্স, আর এই দূরত্বটা আমার কি হিসেবে কাজ করছে, লম্ব হিসেবে কাজ করছে। তার মানে লম্ব বাই এও দূরত্বটার দৈর্ঘ্যই তো এতটুকু, তার মানে লম্ব বাই অতিভুজ, কারণ এই কোণের সাপেক্ষে এ বাহুটা অতিভুজ হিসেবে কাজ করছে। সো লম্ব বাই অতিভুজ আবারও আমরা পেলাম ঠিক আগের পেজটার মতন। সো লম্ব বাই অতিভুজকে আমরা সাইন দিয়ে লিখতে পারি। সো এটাকে লিখতে পারি সাইন থিটাই, কারণ থিটাই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ এটা। আবার এটাকেও কিন্তু একইভাবে, এটা এক্সপ্লেন করছি না, এটাও তোমরা জানো, এই জায়গায় দূরত্ব দিয়ে তোমরা দেখতে পারো এই জায়গাটা থেকে। সো এইখানে এটা থিটা আর কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে এই মানটা। সো লম্ব বাই অতিভুজ করলে আমরা জানি সাইন অনুপাতটা আসে। সো এখানে থিটা আর কোণের সাপেক্ষে, সো আমি লিখলাম সাইন থিটা আর এই অংশটার বদলে। তাহলে দেখো তো বন্ধুরা, এই যে এই রাশিমালাটা এসেছে, এটাই কিন্তু আমরা স্নেলের সূত্রের যে শর্টকাট টেকনিকটা শিখেছি সেই লাইনটা কিন্তু চলে এসেছে অলরেডি। তারপরে পক্ষান্তর করে আমরা কিন্তু স্নেলের সূত্রের যে অফিসিয়াল ফর্মটা মানে এইভাবে কিন্তু লিখতে পারি, জাস্ট পক্ষান্তর করে দিলেই হলো। তার মানে আমরা দেখলাম কি, ফার্মাটের নীতি ব্যবহার করে কিন্তু আমরা প্রতিসরণের যে সূত্রটা, সেই সূত্রটায় আমরা প্রমাণ করে ফেললাম। সো এইভাবে আমরা আসলে ফার্মাটের নীতি ব্যবহার করে প্রতিসরণের সূত্র প্রমাণ করতে পারি। তো বন্ধুরা, আজকের ক্লাসে তেমন সিগনিফিক্যান্ট বোঝার কিছু ছিল না, জাস্ট 2টা প্রমাণ ছিল, জাস্ট প্রমাণগুলো আমি করে দেখালাম। এগুলো পরীক্ষায় ইউজুয়ালি আসবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন আর প্রতিসরণ সূত্রকে আমরা ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। আমরা লেন্স সংক্রান্ত কিছু রাশি আর বেসিক নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকগুলোই হয়তো তোমাদের জানা থাকতে পারে, বাট এগুলো যদি ভালো করে না বুঝে যাই তাহলে এইচএসসি লেভেলের যে পরের কনসেপ্টগুলো সেগুলো আমরা ভালো করে শিখতে পারবো না, বুঝতে পারবো না। তো এখানে একটা লেন্স দেখতে পাচ্ছ, আমরা সবাই জানি লেন্স 2টা গোলকের অংশ, মানে 2টা বক্রতার 2টা গোলকীয় তল নিয়ে গঠিত। যেমন এখানে এটা একটা গোলকীয় তল, এটা আরেকটা গোলকীয় তল, এগুলোকে পৃষ্ঠও বলি আমরা। সো আমাদের 2টা পৃষ্ঠ আছে, এই 2টা পৃষ্ঠ, একটাকে আমরা প্রথম পৃষ্ঠ বলবো, একটাকে আমরা দ্বিতীয় পৃষ্ঠ বলবো। এখানে কিন্তু ইচ্ছা মতন একটাকে প্রথম একটাকে দ্বিতীয় বললেই হলো না, অবশ্যই নিয়ম আছে, নিয়মটাকে আমি একটু বলি। ধরো এই লেন্সটার জন্য আলো বাম দিক থেকে এসেছে, বাম দিক থেকে এসে আলো প্রথমে কোন পৃষ্ঠটাতে এসেছে, প্রথমে দেখো এই পৃষ্ঠটাতে এসেছে, রাইট। পরবর্তীতে আলোটা এই পৃষ্ঠটাতে গিয়েছে। সো প্রথমে আলোটা যেই পৃষ্ঠে আসে সেই পৃষ্ঠটাকে আমরা বলবো প্রথম পৃষ্ঠ, আর পরবর্তীতে আলো যে এই পৃষ্ঠ দিয়ে যায় সেটাকে আমরা বলবো দ্বিতীয় পৃষ্ঠ। সো এখানে নাম্বারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনটাকে 1 কোনটাকে 2 বলছি সেটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি এরপরে, আমাদের এই যে 2টা গোলকের অংশ নিয়ে লেন্স গঠিত, এই গোলকগুলো নিয়ে কিছু রাশিমালা রয়েছে। তো প্রথমেই যদি দেখি মেরু, সো আমাদের এইটা একটা পৃষ্ঠ বা তল, এইটা আরেকটা পৃষ্ঠ বা তল। এই পৃষ্ঠটার ক্ষেত্রে মেরু কোনটাকে বলবো, মেরু বলবো আমরা এই পৃষ্ঠটার মধ্যবিন্দুকে। এই যে এই গোলকের মধ্যবিন্দুটা, ধরো আমি গ্রিন কালার দিয়ে এখানে একটা পয়েন্ট দিলাম, সো এখানে আমি একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে আমরা বলবো প্রথম পৃষ্ঠের জন্য মেরুবিন্দু,
যেটাকে P1 দিয়ে প্রকাশ করা যেতে পারে। আর ইয়েলো কালার দিয়ে যে গোলকের অংশটা আছে সেই গোলকের তলের মধ্যবিন্দুটা যদি আমি দেখি, তো এটার মধ্যবিন্দুটা এখানে কোথাও হবে। সো এইটাকে আমরা বলবো P2, অর্থাৎ আমাদের দ্বিতীয় পৃষ্ঠের জন্য মেরুবিন্দু। এবার আমরা আসি আমাদের সেকেন্ড ডেফিনিশন, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র এটা কি আবার? এটা হচ্ছে এই যে দেখো এই গোলকগুলা কি এক একটা, বা এই পৃষ্ঠগুলা কি এক একটা গোলকের অংশ, রাইট? যেমন এখানে প্রথম পৃষ্ঠটার জন্য যদি এরকম একটা গোলক চিন্তা করা যেতে পারে, আমি রাফলি একটা গোলক যদি আঁকি, এরকম একটা গোলক চিন্তা করা যেতে পারে। এইটা এরকম একটা গোলক থেকে কেটে নিয়ে এই অংশটা লেন্সে লাগানো হয়েছে। সো এই গোলকটার একটা কেন্দ্র আছে, রাইট? এই গোলকটার একটা কেন্দ্র ধরে নিলাম আমি এই পয়েন্টটা, এইটাকে আমরা বলছি এই গোলকের জন্য বক্রতার কেন্দ্র। এটাকে আমরা প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলবো। এটাকে অবশ্যই আমরা C1 দিয়ে নাম্বারিং করব। কেন? কারণ এটা প্রথম পৃষ্ঠের জন্য যেহেতু কেন্দ্র, তো এটাকে আমরা C1 দিয়ে নাম্বারিং করব। এবার আসি দ্বিতীয় পৃষ্ঠটার জন্য যদি আমি একটু একে দেখাই ইয়েলো কালার দিয়ে। সো এইটা এরকম একটা গোলকের অংশ, তো এটার কেন্দ্রটা ধরো এখানে কোথাও। সো এটাকে আমরা বলছি C2, যেহেতু এটা আমার দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র, মানে দ্বিতীয় পৃষ্ঠটা যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র যেহেতু, তাই এটাকে C2। চাইলেও কিন্তু আমি ইচ্ছা মতন C1কে একটা C2কে একটা ধরতে পারবো না। আমাদের প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্রকে কিন্তু 1 দিয়ে নাম্বারিং করতে হবে, আর দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রকে 2 দিয়ে নাম্বারিং করতে হবে। এরপরের ডেফিনেশনটা অনেকটা কাছাকাছি, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি ইন্ডিকেট করছে? এই গোলকগুলার ব্যাসার্ধগুলাকেই আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ। যেমন প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলতে আসলে তুমি কতটুকু দূরত্ব বুঝবে? প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধটা কতটুকু হবে? প্রথম পৃষ্ঠ হচ্ছে এই গোলকটার অংশ, আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে কেন্দ্র পর্যন্ত। সো এই দূরত্বটা, রাইট? তাহলে আমি যদি একটু রেড কালার দিয়ে এঁকে দেখাই, তাহলে এই দূরত্বটা হচ্ছে কি আমার, এই দূরত্বটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ প্রথম পৃষ্ঠের। সো এই প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে এটাকে আমরা R1 দিয়ে প্রকাশ করব। এখানে আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের R1 দূরত্বটা কি এতটুকু, অবশ্যই বোঝাই যাচ্ছে এটাই আমার ব্যাসার্ধ। কিন্তু আমাদের অনেকগুলো আলোচনায় বা অনেকগুলো জায়গায় আমরা দেখব এখানে আলোক কেন্দ্র নামে একটা পয়েন্ট আছে, যেটা আমরা একটু পরের ডেফিনেশনেই দেখব। এই পয়েন্ট থেকে দূরত্বটাকেও মাঝে মাঝে R1 বলে থাকা হয়ে থাকে। কেন? কারণ এই যে দূরত্বটা আছে বাস্তবিক জীবনে এই দূরত্বর মানটা খুবই ছোট, অলমোস্ট জিরোর কাছাকাছি। সো এই দূরত্বটাকে আমরা নেগলেক্ট করে থাকি মাঝে মাঝে। তো যাই হোক, আমরা যদি একদম অ্যাকুরেটলি বসাতে চাই তাহলে আমরা পুরোটাই নেব। তারপরে আসি দ্বিতীয় পৃষ্ঠটার জন্য বক্রতার ব্যাসার্ধ কতটুকু হবে। তো এটাও বুঝতে পারছো, এটা হচ্ছে এই কেন্দ্রটা থেকে এই পর্যন্ত, এই ইয়েলো লাইনটা। সো এইটা আমার কি দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা প্রকাশ করবো কি দিয়ে? R2 দিয়ে। চাইলেও R1 এর জায়গায় R2, R2 এর জায়গায় R1 লিখতে পারবো না। অবশ্যই প্রথম পৃষ্ঠ কোনটা ওইটার জন্য C1, ওইটার জন্য R1, দ্বিতীয় পৃষ্ঠ কোনটা ওইটার জন্য C2, ওইটার জন্য R2, এভাবে লিখতে হবে। এরপরে ডেফিনিশনটা কি? এরপর ডেফিনিশনটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ খুব সিম্পল, মেরু আর বক্রতার কেন্দ্রের সংযোগকারী রেখা। তাহলে এখানে আমি অলরেডি এঁকেছি, দেখো এখানে এইটার মেরু ছিল কি রেড কালারের, বা প্রথম পৃষ্ঠের মেরুবিন্দু এটা, দ্বিতীয় পৃষ্ঠের মেরুবিন্দু ছিল এই পয়েন্টটা, প্রথম পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র ছিল এইটা, দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র ছিল এটা। সো এই যেখানে 4টা পয়েন্ট আমরা পেলাম, এই 4টা পয়েন্টকে যদি আমি কানেক্ট করে দিলে কি পাবো? এই ব্লু লাইনটা যেটা অলরেডি আঁকা আছে, এই লাইনটা পাবো না, এই রেখাটাকেই আমরা বলবো কি প্রধান অক্ষরেখা। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে আমাদের আলোক কেন্দ্রটা কি, এটা আমি সব কিছু একটু মুছে দেখাই। সো আলোক কেন্দ্র জিনিসটা একটু ভালো করে বোঝার আছে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র প্রথমত এখানে একটা কথা বলা আছে, এটা প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু। তার মানে এই নীল কালারের রেখাটা যেটা আঁকা আছে সেটার উপরে অবস্থিত একটা বিন্দু হবে। এটা নট নেসেসারি যে মাঝখানেই হতে হবে, এই জায়গাতেই হতে হবে এমনটা না, এটা একটু ডানে বামে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, একটু ডানে বামে সেটা থাকতে পারে, যার মধ্য দিয়ে আলো প্রতিসরণের পরে সমান্তরালে গমন করে। এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দুই পাবো, এখানে কিন্তু অনেকগুলো বিন্দুই একই রকম জিনিস হবে না, এমন একটা বিন্দুই পাবো যেই বিন্দুটাতে আসলে আলো আসলে, যেমন আমি যদি একটু আলোটা এসে দেখাই, আলো যদি আসে, ধরো সাপোজ এই বিন্দু দিয়ে আলো আসলো, এই বিন্দুটা, তো এই বিন্দুটা দিয়ে আলো যাওয়ার পরে এমনভাবে গেল যেন এই আলোটা
আপতিত আলোর সাথে, মানে এই যে এই আলোটা আমি একটু নাম দিই, এটাকে এ বি রেখা যদি বলি, এ বি রেখার সাথে যদি এই আলোটা যদি বের হয়ে যায় সিডি করে, সরি আমি একটু আগের, হ্যাঁ, তো এ বি রেখার সাথে যদি এটা সিডি করে বের হয়ে যায়, তো এখানে সি আর ডি, তাহলে এ বি আর সিডি, এ বি হচ্ছে আমাদের যে আলোটা এসেছিল আর সিডি হচ্ছে যে আলোটা বের হয়ে যাচ্ছিল। সো এ বি আর সিডি সমান্তরালে যদি এরকম শর্ত মেনে চলে, তাহলেই আমরা এই বিন্দুটাকে কি বলতে পারবো, আলোক কেন্দ্র বলতে পারবো। এটা কিন্তু এমন না যে সকল বিন্দুর জন্যই বা অনেকগুলো বিন্দুর জন্যই এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে শুধুমাত্র একটা পয়েন্টের জন্য। এই পয়েন্টটা যে মাঝখানেই হতে হবে এমন কোনো কথা নেই, কিনারে ডানে বামের যে কোনো পয়েন্ট হতে পারে। তো এখানে কি শিখলাম আমরা, আলোক কেন্দ্র আসলে ওই বিন্দুটা লেন্সের প্রধান অক্ষের উপরে অবস্থিত, যেই বিন্দুটার মধ্য দিয়ে আলো যাওয়ার ফলে আলোটা দিক পরিবর্তন করে না। মানে এটা কিন্তু এমন না যে ওই দিক দিয়েই বেরোতে হবে, এটা জিনিসটা এমন একই রেখা বরাবর হতে হবে এমন না, জিনিসটা হচ্ছে যেন তারা সমান্তরাল থাকে। মানে আপতিত রশ্মিটা যদি হয়ে থাকে এটা, তাহলে প্রতিসরিত রশ্মিটা যদি এরকমও হয়, মানে এই দুটোর পরস্পর পরস্পর সমান্তরাল এরকমও যদি হয়, তাহলেও কিন্তু ওই বিন্দুটাকে আমরা কি বলবো, আলোক কেন্দ্র বলবো। তো অন্যান্য ক্ষেত্রে কি দেখা যেত, আপতিত ধরো এটা আর প্রতিসরিত হয়েছে এটা, সো এরা কিন্তু বাড়িয়ে দিলে একজন আরেকজনকে এটা কিন্তু ছেদ করবে, মানে এরা পরস্পর পরস্পরের সমান্তরাল হবে না। তো যাই হোক, যেই বিন্দু দিয়ে আসলে আলো যাওয়ার ফলে সমান্তরালে নির্গত হয়, সেটা কি আমরা আসলে আলোক কেন্দ্র বলবো। তো আলোক কেন্দ্র জিনিসটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি, আমাদের সবারই বোঝার কথা। তো যাই হোক, এরপরে আমাদের ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল, এই তিনটা ডেফিনেশন নিয়ে কাজ করতে হবে। তো ফোকাসের ডেফিনেশনটা আমি এই পেজে ইলাবোরেটলি বলছি না, কেন, কারণ এই ডেফিনেশনটা আমরা এখন আর শিখবো না। এটা হচ্ছে 9-10 আমরা যে ডেফিনেশনটা শিখেছিলাম, তোমরা অনেকেই মনে করতে পারছো 9-10 ডেফিনেশনটা ছিল এইটা, একটু দেখে নিতে পারো পজ করে। আমরা ফোকাস দূরত্ব, ফোকাস তল নিয়ে কথা বলবো, আর ফোকাস নিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা একটা স্লাইড আছে ঠিক পরের স্লাইডটা। তো ফোকাস দূরত্ব কি বোঝাচ্ছে, আলোক কেন্দ্র হতে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব রেখা, তার মানে বোঝা গেল ফোকাস আসলে একটা বিন্দু, আর ফোকাস দূরত্ব হচ্ছে আলোক কেন্দ্র, মানে যেটাকে ও দিয়ে প্রকাশ করা ছিল এর লাস্ট ডেফিনেশন আমরা পড়েছিলাম, সেটা থেকে ফোকাস বিন্দু যেহেতু একটা বিন্দু, ওই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাওয়া যাবে সেই দূরত্ব রেখাটাকে বা দূরত্বের মানটাকে আমরা ফোকাস দূরত্ব বলবো। আর ফোকাস দূরত্বকে আমরা সাধারণত স্মল এফ দিয়ে প্রকাশ করি, আর ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি। নট নেসেসারি যে আমি ফোকাস বিন্দুকে স্মল এফ দিয়ে প্রকাশ করতে পারবো না, এটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করতে, এটা কোনো নিয়ম নেই, এটা করতে পারি আমরা যে কোনোটা কিছুই। এবার ফোকাস তল হচ্ছে কি, প্রধান ফোকাস বিন্দু হতে প্রধান অক্ষের উপরে লম্ব তল, অর্থাৎ আমরা প্রধান অক্ষরেখা দেখেছিলাম একটা হরিজন্টাল লাইন, ওইটার উপরে লম্ব মানে একটা ভার্টিক্যাল লাইন হবে আমার ফোকাস তল, যেটা আমরা পরের পেজে ফিগারের মাধ্যমে দেখাবো। তো আমরা এই ডেফিনেশনগুলো কেন পড়ছি না, কারণ এইখানে যেই ফোকাসের ডেফিনেশনটা দেওয়া আছে, এই ডেফিনেশনটা বেসিক্যালি আমাদের দ্বিতীয় ফোকাস, দ্যাট মিনস প্রধান ফোকাসের যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা দেওয়া আছে, কিন্তু আমাদের ফোকাস কিন্তু বেসিক্যালি দুইটা। আমাদের কোনো লেন্সের ক্ষেত্রে ফোকাস থাকবে দুইটা, একটাকে আমরা বলবো প্রথম ফোকাস, একটাকে আমরা বলবো দ্বিতীয় ফোকাস। দ্বিতীয় ফোকাসটার ডেফিনেশনই বলতে গেলে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম, প্রথম ফোকাসটা পড়ে আসিনি। তো আমি যেহেতু দ্বিতীয় ফোকাসটা, আমরা যেহেতু অলরেডি নবম দশম শ্রেণীতে দ্বিতীয় ফোকাসটা পড়ে এসেছি, সো আমি দ্বিতীয় ফোকাসটা আগে শেখাবো, যেহেতু এটা তোমাদের অলরেডি জানা, তারপরে আমি প্রথম ফোকাস, যেটা তোমরা জানতে না, সেটা শেখাবো। তো আমাদের দ্বিতীয় ফোকাস পাওয়ার জন্য এখানে একটা কথা লেখা আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে ইনপুট হতে হবে কীরকম, ইনপুট হতে হবে সমান্তরাল। দ্যাট মিনস আমার যে আপতিত রশ্মিগুচ্ছ, এই রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হতে হবে। আমি এই ইনপুটটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর আগে একটু কয়েকটা কথা বলে নিতে চাই। তো আমরা একটু হোয়াইট স্ক্রিন নিয়ে যদি দেখি, একটু খেয়াল করো, তো এখানে আমরা আলোকরশ্মি কয় ধরনের সেটা আগে একটু জেনে নেব। আলোকরশ্মি আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম 3 ধরনের, রাইট? তো সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়েছি, এরপরে কি পড়েছি আমরা, অপসারী রশ্মিগুচ্ছ পড়েছি, যেটা আসলে চারদিকে ছড়িয়ে যাওয়া, মানে দূরে সরে যাওয়া। তারপরে আমরা আরেকটা ধরনের আলোক রশ্মিগুচ্ছ পড়েছি, সেটা কি ধরনের আলোক রশ্মিগুচ্ছ পড়েছি, সেটা হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পড়েছি। তো এখানে একটা জিনিস একটু বলে যাব আমি অ্যানিমেশন দেখানোর আগে, ফোকাস প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস রিলেটেড, সেটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না। আর অপসারী রশ্মিগুচ্ছগুলো, দ্যাট মিনস 2 নাম্বারটা, এটা কিন্তু একটা পয়েন্ট থেকেই নির্গত হবে। আর অভিসারী রশ্মিগুচ্ছগুলো, এরা 2 নাম্বারটা, এটা কিন্তু একটা পয়েন্ট থেকেই নির্গত হবে। আর অভিসারী রশ্মিগুচ্ছগুলো, এরা 2 নাম্বারটা, এটা কিন্তু একটা পয়েন্ট থেকেই নির্গত হবে। আর অভিসারী রশ্মিগুচ্ছগুলো, এরা 2 নাম্বারটা, এটা কিন্তু একটা পয়েন্ট থেকেই নির্গত হবে। আর
একটা জায়গায় যে মিলিত হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে বাইরের দিকে সরে যাচ্ছে, আর এটা হচ্ছে একটা পয়েন্টের দিকে আসছে। তো যাই হোক, তো আমরা যদি আমাদের আলোচনাটা দেখতে চাই, আমাদের প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস রিলেটেড, আমরা বলেছিলাম আমাদের দ্বিতীয় ফোকাসে ইনপুটটা হবে কীরকম, আমাদের আলোর ইনপুটটা হবে সমান্তরাল। দ্যাট মিনস আলোটা এই লেন্সের সমান্তরালে আপতিত হবে। তো সমান্তরালে যদি আমি উত্তল লেন্সের ক্ষেত্রে আপতিত করাই, এখানে একটু কথা বলে রাখি, উত্তল লেন্সের আরও দুইটা নাম আছে। আমরা বলে থাকি এটাকে অভিসারী লেন্স, আবার এটাকে বলে থাকি স্থূল মধ্য লেন্স। অভিসারী লেন্স কারণ সে আলোক রশ্মিগুলোকে আসলে অভিসার ঘটায়, দ্যাট মিনস অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করতে চায়। আর স্থূল মধ্য লেন্স, এটার নামটা কেন এমন, কারণ এটা দেখতে দেখো পেটটা মোটা, রাইট? দ্যাট মিনস মধ্যভাগটা স্থূল, এর জন্য এটার নাম স্থূল মধ্য লেন্স। তো যাই হোক, সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ অভিসারী লেন্স কী করবে, তাদেরকে মিলানোর চেষ্টা করবে, অভিসার করানোর চেষ্টা করবে। অভিসার মানে মিলানো। সো তাদেরকে মিলানোর চেষ্টা করলে সমান্তরালের রশ্মিগুচ্ছ কী হয়ে যাবে, এই রকম মিলিয়ে একটা পয়েন্টে সে নিয়ে আসবে। অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী লেন্সের মধ্য দিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ যাওয়ার ফলে কি রশ্মিতে পরিণত হয়ে গেল, অভিসারী রশ্মিতে পরিণত হয়ে গেল। এটা কিন্তু একটা অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে গিয়েছে। তারা একটা পয়েন্টে যেয়ে মিলবে, কোথাকার, প্রধান অক্ষের ওপরে। এই পয়েন্টটাকে আমরা আসলে বলবো দ্বিতীয় ফোকাস। কার জন্য? উত্তল লেন্সের জন্য। তাহলে উত্তল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসের সংজ্ঞাটা দিতে চাইলে কীরকম সংজ্ঞাটা দিব আমরা? সংজ্ঞাটা এরকম দিব যে কোনো উত্তল লেন্সে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে প্রধান অক্ষের ওপরে যেই বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলবো উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ফোকাস। এবার আমরা চলে আসি অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসটা কীরকম। অবতল লেন্সের আরও দুইটা নাম আছে, অপসারী লেন্স বা ক্ষীণমধ্য লেন্স। কেন? কারণ সে অপসারী লেন্স নামটা হয়েছে এর জন্য যে সে তার মধ্যে যে রশ্মিগুচ্ছগুলো আসে সেগুলোকে অপসারী করতে চেষ্টা করে। দ্যাট মিনস দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, আগে যেরকম সরেছিল তার চেয়ে দূরে সরিয়ে দিতে চেষ্টা করবে। ক্ষীণমধ্য কেন? কারণ তার মধ্যভাগটা ক্ষীণ, দেখো মধ্যভাগটা ছোট, তাই এটার নাম ক্ষীণমধ্য লেন্স। তো এবার আমরা চলে আসি, যদি এইখানেও ইনপুট সমান্তরাল, অর্থাৎ সমান্তরালের রশ্মিগুচ্ছ তার মধ্যে ইনপুট দেই, তাহলে আউটপুট কী পাবো? তার নাম, তার কাজটা কি? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। সে চেষ্টা করে অপসারী রশ্মিগুচ্ছে তাদের পরিণত করতে। দ্যাট মিনস সে কী করবে, এই আলোক রশ্মিগুচ্ছগুলোকে এরকম দূরে সরিয়ে দেবে। দ্যাট মিনস একটা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করবে। এই যে অপসারী রশ্মিগুচ্ছগুলোতে পরিণত করলো, এগুলা সামনে তো কোথাও কখনো মিলিত হবে না, কারণ তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তাদেরকে পেছনের দিকে বর্ধিত করে দিলে তারা কিন্তু একটা পয়েন্টে প্রধান অক্ষর থেকে সৃষ্টি হচ্ছিল বলে মনে হবে। যেই পয়েন্টটা আমি এখানে এঁকেছি F2 দিয়ে, তার মানে এই যে এই পয়েন্টটা কি ইন্ডিকেট করবে? এই পয়েন্টটা ইন্ডিকেট করবে এই অবতল লেন্সের জন্য আমার দ্বিতীয় ফোকাস। তো আমরা অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসের সংজ্ঞা দিতে চাইলে সংজ্ঞাটা কীরকম হবে? কোনো অবতল লেন্সে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলে তারা প্রধান অক্ষের যে বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল বলে মনে হয়, সেই বিন্দুটাকে আমরা কি বলবো? অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাস। এবার আমরা আসবো প্রথম ফোকাসে। একটু চিন্তা করে দেখো, আমরা জাস্ট এখানে কি মাথায় রেখেছিলাম? ইনপুট সমান্তরালে দিব। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা আউটপুট সমান্তরাল বানাবো। সো আমরা প্রথম ফোকাসটা যদি পেতে চাই উত্তল লেন্সের বেলায়, তাহলে আমাদের সমান্তরাল আউটপুট বানাতে হবে। সমান্তরাল আউটপুট বানাতে চাইলে আমি যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ দিই, ওর নাম কি? অভিসারী লেন্স। ও কি করবে? অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে দিবে। তাহলে আমার আলোটা এমনভাবে দিতে হবে যেন আউটপুটটা সমান্তরাল হয়। জিনিসটা কিন্তু খুবই সিম্পল কীভাবে? সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি, একটু খেয়াল করো, আমরা একটা পয়েন্ট থেকে, অ্যানিমেশনটা যদি দেখি, আমরা একটা পয়েন্ট থেকে আলোক রশ্মিগুচ্ছগুলোকে যদি এইভাবে বিস্তৃত করি, দ্যাট মিনস অপসারী রশ্মিগুচ্ছ আকারে বিস্তৃত করি, তাহলে সেটা কিন্তু প্রতিসরণের পরে সে চাবে কি? এই লেন্সটা চাবে তাদেরকে মিলাইতে। যেই রশ্মিগুচ্ছগুলা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছিল, তাদেরকে তো পুরোপুরি মিলিয়ে আনতে পারবে না, তাদেরকে এমনভাবে সে সোজা করবে, এমনভাবে সে কাছাকাছি আনতে চেষ্টা করবে যেন তারা পরস্পরের সমান্তরালে রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যায়। এই জিনিসটাকে আমি এভাবে মনে রাখতাম। এখানে তাদের মধ্যে শত্রুতা ছিল, আর এইখানে তাদের মধ্যে বন্ধু ভাবও নাই, শত্রু ভাবও নাই, আর এই জায়গাটাতে তাদের মধ্যে বন্ধু ভাব হয়েছে। তার মানে এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে তারা পরস্পরের শত্রু ছিল, সেটাকে ও কি করলো? মিউচুয়াল করে দিয়ে তাদেরকে
শত্রুও না বন্ধুও না এরকম একটা ফরম্যাটে নিয়ে আসলো। আর যদি তারা শত্রুও না বন্ধুও না এরকম একটা ফরম্যাটে থাকতো তাহলে এই লেন্সটা কী করতে পারতো, তাদেরকে বন্ধু বানিয়ে দিতে পারতো। তো যাই হোক, এইখানে বোঝার ব্যাপার যেটা, এই অপসারী রশ্মিগুচ্ছগুলো কিন্তু যে কোনো পয়েন্ট থেকে দিলেই সে যে সমান্তরালে পরিণত করে দিবে তা কিন্তু না। এখান থেকে ধরো তুমি দিলে সে তাদেরকে সমান্তরালে পরিণত করতে পারলো না, অপসারী রেখে দিল, সে তার ক্ষমতা অনুসারে সে অতটা বাঁকা করতে পারলো না রশ্মিগুচ্ছগুলোকে। আবার একটু দূরে থেকে দিলে সে হয়তো অভিসারী রশ্মিগুচ্ছেই তাদেরকে পরিণত করিয়ে দিত। তো এমন স্পেসিফিক একটা পয়েন্ট আছে যেই পয়েন্ট থেকে অপসারী রশ্মিগুচ্ছ আকারে এই লেন্সটাতে আলো আপতন করালে সে সমান্তরালে কনভার্ট করে দিতে পারবে। আর ওই পয়েন্টটা কি আমরা নাম দিব আসলে কি, প্রথম ফোকাস। তো এখানে একটু ব্যাপারটা বলি, সংজ্ঞাটাকে এরকম হবে, সংজ্ঞাটা হবে এরকম যে কোনো উত্তল লেন্সে কোনো বিন্দু থেকে, প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসারী রশ্মিগুচ্ছ লেন্সটিতে আপতিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় অথবা প্রতিসরিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে যেই বিন্দু থেকে আলো যাচ্ছিল বলে, যেই বিন্দু থেকে আলো পাঠানো হয়েছিল সেই বিন্দুটাকে আমরা কি বলবো, প্রথম ফোকাস। সো এখানে এই বিন্দুটাকেই আমরা আসলে কি বলছি, এই লেন্সের জন্য প্রথম ফোকাস। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছুই নাই। কেন, আমি কিভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে তফাৎ একটু খুঁজে বের করার চেষ্টা করো। এই ছবিটাকে যদি উল্টিয়ে দেওয়া যেত তাহলেই কিন্তু এই ছবিটা পাওয়া যায়। অ্যারোগুলোর দিকগুলো যদি উল্টিয়ে দিতে তাহলেই কিন্তু তুমি এই ছবিটা পেয়ে যাবে। জাস্ট এখানে অ্যারোগুলোর দিকগুলো যেদিকে, জাস্ট এটাকে পাল্টিয়ে দিলেই কিন্তু এই ছবিটা হয়ে যায়। তো আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব ছবিটা, তারপরে আমরা সংজ্ঞাটা নিজের মতন দিতে পারবো। সংজ্ঞাটা তো খুবই সিম্পল, প্রধান অক্ষের ওপরে যেই বিন্দু থেকে রশ্মিগুচ্ছগুলো অপসারী রশ্মিগুচ্ছ রূপে কোনো উত্তল লেন্সে আপতিত হয়ে তা প্রতিসরণের পরে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে যেই বিন্দু থেকে অপসারী রশ্মিগুচ্ছগুলো নির্গত হয়েছিল সেই বিন্দুটাকে আমরা কি বলি, উত্তল লেন্সের জন্য প্রথম ফোকাস। তো নিজের মতন করে এটা সংজ্ঞাটা আমরা দিব। এবার আমরা আসি এইটার ক্ষেত্রে আমরা কি করতে চাই, আউটপুট সমান্তরাল বানাতে চাই। তাহলে ইনপুটটা কীরকম হবে একটু চিন্তা করো তো। এই লেন্সটা কি করে, এই লেন্সটা তাদেরকে দূরে সরিয়ে দিতে চায়, তাদের মধ্যে যে আলোগুলো রশ্মিগুচ্ছগুলো আছে তাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। আমি যদি তাদের মধ্যে সমান্তরাল ইনপুট দিই তাহলে তো সে দূরে সরিয়েই দিবে। আমার এমনভাবে ইনপুট দিতে হবে যেন তা পরবর্তীতে সমান্তরালে পরিণত হয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তার মধ্যে অভিসারী রশ্মিগুচ্ছের আপতন ঘটাবো। অভিসারী রশ্মিগুচ্ছের আপতন ঘটালে যেই রশ্মিগুচ্ছগুলো আসলে পরস্পর সাথে মেলার কথা ছিল, তারা বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু এই লেন্সটা এসে কী করলো, তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল, তাদেরকে পরস্পরের নিউট্রাল বানিয়ে দিল। তার মানে তাদের মধ্যে অভিসারী রশ্মিগুচ্ছগুলো এসে এই লেন্সের প্রভাবে সে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো। তাহলে তোমরা বলতে পারো ভাই এখানে বিন্দু কোথায়, আমরা জানি ফোকাস একটা বিন্দু, তাহলে প্রথম ফোকাস বিন্দুটা কোথায়? খুবই সিম্পল, এই অভিসারী রশ্মিগুচ্ছগুলো যেই বিন্দুতে যে মিলতো, এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, অভিসারী রশ্মিগুচ্ছের মধ্যে কিন্তু প্যাটার্ন আছে। কতটা অভিসারী, এটা কি খুব দ্রুতই মিলে যেত, এখানেই মিলে যাওয়ার কথা ছিল, নাকি এখানে মিলে যাওয়ার কথা ছিল, নাকি এইখানে মিলে যাওয়ার কথা ছিল? এমন একটা বিন্দুতে মিলে যাওয়ার কথা থাকলেই কিন্তু আমার তাদেরকে এই লেন্স পার হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে পাওয়া সম্ভব। তার মানে এখানে আমরা ইচ্ছা মতন অভিসারী রশ্মিগুচ্ছ অ্যাপ্লাই করলেই যে আউটপুট সমান্তরালে পাবো তা কিন্তু না। আমাদের ঠিক এমন একটা বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ দিতে হবে যেই বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ দিলে আমাদের আউটপুটটা কি পাওয়া যাবে, সমান্তরাল পাওয়া যাবে। তার মানে এই যে যেই বিন্দুগামী আমি আসলে অভিসারী রশ্মিগুচ্ছগুলো দিলাম সেই বিন্দুটা কি আমার এই অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম ফোকাস হিসেবে বলা হবে। তাহলে এটার ডেফিনিশনটা কীরকমভাবে দেওয়া যায়, এরকমভাবে দেওয়া যায়, কোনো অবতল লেন্সের ক্ষেত্রে আপতিত অভিসারী রশ্মিগুচ্ছ যদি প্রতিসরণের পরে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে ওই আপতিত অভিসারী রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের ওপরে যেই বিন্দুতে মিলিত হবার কথা ছিল সেই বিন্দুটাকেই আমরা কি বলবো, অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম ফোকাস। তার মানে এই ফিগারটাও কিন্তু কঠিন কিছু না। এই ফিগারটা যদি মাথায় থাকে, এই ফিগারের অ্যারোগুলো জাস্ট উল্টিয়ে দিবে, এখানে অ্যারোটা ডান দিকে, অ্যারোটা যদি বাম দিকে করে দাও তাহলেই কিন্তু এই ফিগারটা চলে আসে। এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে কিন্তু অ্যারোর চিহ্নটা ছাড়া কোনোই তফাৎ নাই। তো আমরা প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস সম্বন্ধে নলেজ নিলাম। আমাদের নবম দশম শ্রেণীতে আমাদের দ্বিতীয় ফোকাসটা শেখানো হয়েছে, কেননা এটাই সাধারণত প্রধান ফোকাস হিসেবে পরিচিত। ইনফ্যাক্ট আমরা পরবর্তীতে লেন্স নিয়ে যখন ম্যাথ করব তখন কিন্তু অনেক ক্ষেত্রেই
আমাদের ফোকাস দূরত্ব একটা বসাতে হবে, তখন আমরা প্রধান ফোকাস দূরত্বটাই বসাবো। আর ফোকাস দূরত্বগুলো কি আর ফোকাস তলটা কি, এটা আমি ফিগারে দেখানোর কথা ছিল, আমি গ্রিন কালারের পয়েন্টারটা দিয়ে দেখাই। ফোকাস দূরত্ব কোনটা হবে তাহলে এইটার ক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা কি বলবো, দ্বিতীয় ফোকাস দূরত্ব, দ্যাট মিনস স্মল f2। এইখানে এই দূরত্বটাকে আমরা বলবো স্মল f2। এইটার জন্য এই দূরত্বটাকে আমরা কি বলবো, স্মল f1। আর এটার জন্য এই দূরত্বটাকে আমরা বলবো স্মল f1। আচ্ছা, এটা তো গেল ফোকাস দূরত্ব। এবার সেই ফোকাস তলটা কি হবে, এটাকে আমি আরেকটা কালার রেড কালার দিয়ে দেখাই। সো এখানে ফোকাস তলটা কোনটা হবে, খুব সিম্পল, এই লম্ব রেখাটা বা লম্ব তলটা, এটাই আমার ফোকাস তল। এই লম্ব তল এগুলো আমার যথাক্রমে ফোকাস তল। তাহলে আমরা ফোকাস সম্বন্ধে আইডিয়া নিলাম, ফোকাসের বিভিন্ন রাশিমালা সম্বন্ধে আইডিয়া নিলাম। এবার আমরা চলে আসবো লেন্সের ক্যাটাগরিতে। আমরা লেন্সের অলরেডি ডেফিনেশন নবম শ্রেণীতে জানি, তাও এখানে দেওয়া আছে। লেন্স কয় রকমের হতে পারে, প্রধানত বলতে গেলে 2 রকমের, উত্তল আর অবতল লেন্স। উত্তল লেন্সকেও আরও 3 ভাগে ভাঙিয়ে লেখা যায়, উভত্তল, ইংলিশে বললে বাইকনভেক্স, সমতল উত্তল, প্ল্যানো কনভেক্স, উত্তলাবতল, কনভেক্স ও কনকেভ। অবতলকেও আরও 3 ভাগে ভাঙানো যায়, উভাবতল, সমতলাবতল, অবতল উত্তল, যাদের যথাক্রমে ইংলিশ টার্মগুলো দেওয়া আছে। তো এই নামগুলো তোমাদের কাছে অনেক বিদঘুটে লাগতে পারে, প্রথম যখন আমিও পড়েছিলাম তখন এরকম মনে হচ্ছিল, বাট জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল। আমি একটু এখন আমার মতন করে বোঝাবো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কিভাবে মনে রাখা যায়। আমরা সবাই তো কম বেশি সন্ধি বিচ্ছেদ পারি, রাইট? সো সন্ধি বিচ্ছেদে আমরা এরকম কয়েকটা নিয়ম শিখেছিলাম না, অকারের পর অকার আসলে আকার হয়। জাস্ট এইরকম ছোট্ট একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল। কারণ এই নামগুলা, এই শব্দগুলা সাধারণত একটা শব্দ হলো এগুলোর মধ্যে 2টা শব্দের যোগফল রয়েছে, আর ওই 2টা শব্দ কোন কোন শব্দ সেটা যাচাই করতে পারলেই কিন্তু কোন লেন্স, কোন নামটার এগেনস্টে কোন লেন্সটা হবে, মানে কোন লেন্সটাকে আমরা কোন নামে ডাকবো সেটা পেয়ে যাব। তো আমি এটা একটু এই পেজে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা সূত্রের মতন মনে রাখতাম লেন্সের নামটাকে, সেটাকে এইভাবে আমি প্রকাশ করি, লেন্সের নাম ইকুয়াল টু কি, দ্বিতীয় পৃষ্ঠের নাম যোগ প্রথম পৃষ্ঠের নাম। আমরা অলরেডি জানি প্রথম পৃষ্ঠ কোনটা, তৃতীয় পৃষ্ঠ কোনটা। প্রথম পৃষ্ঠ মানে যেটার উপরে আলো আগে এসে পড়ে, দ্বিতীয় পৃষ্ঠ যেটার উপরে আলো পরে যেয়ে পড়ে। তো আমাদের দ্বিতীয় পৃষ্ঠের নামটা কিন্তু শুরুতে রাখতে হয়, আর প্রথম পৃষ্ঠের নামটা শেষে রাখতে হয়, তাহলে আমাদের কাজ সিম্পল। তো আমরা চলো এই টার্মটা অনুসারে একটু কাজ করি। তো উভত্তল লেন্সটা, এটা বুঝতেই পারতেছো, উভত্তল মানে 2টাই উত্তল যোগ উত্তল। আমি প্রথম পৃষ্ঠটাকে রেড কালার দিয়ে প্রকাশ করছি। তোমরা অলরেডি জৈব যৌগ পড়ে আসতে পারো বা এই টার্মগুলো পড়ে আসতে পারো, মাথায় রাখবা লাস্টে মানে প্রথম পৃষ্ঠের নাম অনুসারেই কিন্তু লেন্সটা কোন ক্যাটাগরি সেটা আওতাভুক্ত হয়। যেমন এখানে দ্বিতীয় পৃষ্ঠর নাম যোগ প্রথম পৃষ্ঠর নাম, দ্বিতীয় পৃষ্ঠও তো উত্তল, প্রথম পৃষ্ঠও তো উত্তল, এইটাকে আমরা বলছি কি উত্তল লেন্স। এটাতে তো কারো কোনো কনফিউশন নেই। বাট এইটার ক্ষেত্রে দেখো, এইটার নামটা কি, অবতল উত্তল। এটাকে ভাঙিয়ে লিখলে কীরকম লেখা যায়, অবতল যোগ উত্তল, রাইট? সো এখানে এইটা কি আমার প্রথম পৃষ্ঠ, কারণ প্লাস চিহ্নের পরে যেটা থাকে সেটা প্রথম পৃষ্ঠ, আর প্লাস চিহ্নের আগে যেটা থাকে এটা দ্বিতীয় পৃষ্ঠ। আমি বলেছি প্রথম পৃষ্ঠ অনুসারে কি হয়, নামকরণ হয়। তার মানে আমার এটা কি লেন্স, কোন লেন্সের আওতাভুক্ত, উত্তল লেন্সের আওতাভুক্ত। এটা কিন্তু অবতল লেন্সের আওতাভুক্ত বলি নাই। আবার একইভাবে দেখো, এটার নাম কি, উত্তলাবতল। এটাকে ভাঙিয়ে লিখলে কি লেখা যায়, উত্তল যোগ অবতল। তাহলে এইখানে দ্বিতীয় পৃষ্ঠ কোনটা, উত্তল, আর প্রথম পৃষ্ঠ কোনটা, অবতল। তো প্রথম পৃষ্ঠের নাম অনুসারে যেহেতু নামকরণ, সো এটা অবতল বলেই এটা অবতল লেন্সের আওতাভুক্ত। তো আমরা কিন্তু এখন যে কোনো একটা নাম ধরো বললো অবতল উত্তল লেন্স, অবতল উত্তল মানে অবতল যোগ উত্তল বুঝতে পারবো, সমতল উত্তল লেন্স সমতল যোগ উত্তল লিখতে পারবো, আর জেনে ফেলতে পারবো এটা আসলে কোন লেন্স, এটা উত্তল লেন্স না অবতল লেন্স। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার। এখন আমরা আঁকাতে আসবো। ধরো তোমাকে বললো সমতল উত্তল লেন্সটা আঁকো, বা সমতল উত্তল লেন্সটা নিচের কোনটি, এরকম টাইপের প্রশ্ন আসে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আলোর দিকটা অবশ্যই বুঝে নিতে হবে। আলো যদি বাম দিক থেকে আসে, মানে আলোর আশাটা যদি এরকম হয়, তাহলে আমাদের প্রথমে আঁকতে হয় কি, প্রথম পৃষ্ঠ, আর পরে আঁকতে হয় কি, দ্বিতীয় পৃষ্ঠ। নামের ক্ষেত্রে কিন্তু শাফেল করা, নামের ক্ষেত্রে হচ্ছে প্রথম পৃষ্ঠের নামটাই পরে আর দ্বিতীয় পৃষ্ঠের নামটা আগে, কিন্তু আঁকার ক্ষেত্রে কিন্তু প্রথম পৃষ্ঠটা আগে আঁকতে হয়। তার মানে আমাকে সমতল উত্তল লেন্স আঁকতে বললে আমি প্রথমে এটাকে সন্ধি বিচ্ছেদ অনুসারে ভাঙাবো, লিখবো সমতল যোগ উত্তল, ভাঙাইলাম। তারপরে যদি দেখি এখানে আমার প্রথম পৃষ্ঠটা আগে আঁকবো, দ্যাট মিনস আমি উত্তর পৃষ্ঠ এরকম আঁকলাম। তারপরে আমি আঁকবো কি, সমতল পৃষ্ঠ মানে দ্বিতীয় পৃষ্ঠটা আমি এঁকে ফেললাম। তাহলে এই রকম হবে আমার কি,
এই রকম হবে আমার এই লেন্সটা। এবার আমরা চলে আসি, এইটা ধরো আঁকতে চাই অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্সের ক্ষেত্রে আমি আলোক রশ্মিটা দিয়ে দিলাম, যদি এদিক থেকে যায়। আলোক রশ্মিটা অবশ্যই ভালো করে দিয়ে নিবে, কারণ আলোক রশ্মিটার ওপরেই কিন্তু প্রথম পৃষ্ঠ কোণটা দ্বিতীয় পৃষ্ঠ কোণটা এটা ডিপেন্ড করতেছে। সো এখানে যদি আমি দেখি অবতল যোগ উত্তল, তার মানে উত্তল নামটা আমার সেকেন্ডে আছে, মানে উত্তল নামটা আমার উত্তল পৃষ্ঠটা আমার প্রথম পৃষ্ঠ। সো এটা আমার প্রথম পৃষ্ঠ। দ্বিতীয় পৃষ্ঠটা কি অবতল, রাইট? সো অবতলটা আঁকতে হবে, অবতলটা আঁকে দিব এইরকম হবে। তো আমরা কিন্তু এই দ্বিতীয় লেন্সটাও এঁকে ফেললাম। তো আমাদের যদি ধরো সাপোজ এইটা আঁকতে বলতো উত্তল অবতল, তাহলে এখানে দ্বিতীয় নামটা কি, আমরা এটাকে সন্ধি বিচ্ছেদে ভাঙালে দেখি অবতল হচ্ছে দ্বিতীয় নামটা, তার মানে দ্বিতীয় নামটাই যেহেতু প্রথম পৃষ্ঠ, সো প্রথম পৃষ্ঠটা আমি আগে আঁকবো। সো আমি অবতল পৃষ্ঠটা আগে আঁকবো, অবতল পৃষ্ঠটা আঁকলাম আলোক দিক দেখিয়ে। তারপরে আমি কি আঁকবো, তারপরে আমি আঁকবো উত্তল পৃষ্ঠটা। সো উত্তল পৃষ্ঠটা যদি আঁকতে চাই, উত্তল পৃষ্ঠটা এরকম, এটাকে আমি মিলিয়েও দিতে পারি বা একটা স্ট্রেট লাইন দিয়েও লাগিয়ে দিতে পারি। সো এইটা হবে আমার কি এই লেন্সটা। তো আমরা কিন্তু এইভাবে লেন্সগুলোকে ইজিলি নামটা দেখে লেন্সটা এঁকে ফেলতে পারি। আর এই আঁকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরের ক্লাসের মাঝে পড়বো সাইন কনভেনশন, চিহ্নের প্রথা। ওই সময় আমাদের এই আঁকাটার উপর বেস করেই কিন্তু চিহ্নের প্রথাগুলো চিহ্নের নিয়মটা বসাতে হবে। তো আমাদের আঁকাগুলো আমরা অলরেডি এঁকেছি, একটু মিলিয়ে নিই। হ্যাঁ, এইটা ঠিক আছে। সো আমরা কিন্তু এরকমভাবে এঁকে ফেলতে পারি। তো এখানে দেখো অনেকগুলো জিনিসই দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে কি আমাদের C1 C2 কোথায় থাকবে, এইটাও কিন্তু একটু বুঝে নেওয়ার বিষয়। দেখো এইটার প্রথম পৃষ্ঠ এটা, তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এই দিকে থাকবে। এটার দ্বিতীয় পৃষ্ঠ এটা, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এই দিকে থাকবে। তোমার কিন্তু ইমাজিন করে নিতে হবে এই গোলকটা কোন দিকে হবে। যেমন ধরো এটা হচ্ছে আমার কি প্রথম পৃষ্ঠ। সো প্রথম পৃষ্ঠটার জন্য বৃত্তটা যদি একে, বৃত্তটা এরকম একটা হবে। সো এরকম বৃত্তের কেন্দ্র হবে কি ডান দিকে কোথাও। এটা কি সমতল, সমতলটাকে কি দিয়ে বৃত্ত আঁকা যাবে? যাবে না। সো সমতলের ক্ষেত্রে কোনো আমার এখানে কিন্তু বক্রতার কেন্দ্র আসবে না। সো C1ই থাকবে, C2 কিন্তু থাকবে না। আবার এখানে দেখো, এখানে আমার প্রথম পৃষ্ঠটার জন্য যদি আঁকি, দ্বিতীয় পৃষ্ঠটার জন্য যদি আঁকি, সো প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ দুইটারই গোলক কিন্তু ডান দিকে, আর ডান দিকে গোলক মানে এই দিক ডান দিকেই কিন্তু তাদের বক্রতার কেন্দ্রগুলো। এটার ক্ষেত্রে প্রথম পৃষ্ঠটা কিন্তু এই দিকে। সো প্রথম পৃষ্ঠটার জন্য গোলকটা আঁকলে এইরকম একটা গোলক হবে। সো এটার কেন্দ্রটা হবে বাম দিকে। দ্বিতীয় পৃষ্ঠের জন্য গোলক আঁকলে এরকম একটা গোলক হবে, কেন্দ্রটা হবে ডান দিকে। আবার এইটার জন্য একইভাবে প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র, আর এটা সমতল দিয়ে বৃত্ত আঁকা যাবে না, তার মানে এখানে কোনো বক্রতার কেন্দ্র থাকবে না। আবার এখানে দেখো এটাও প্রথম পৃষ্ঠ, আবার এটাও দ্বিতীয় পৃষ্ঠ। সো দুইটাই গোলক বাম দিকে আঁকলে, চিন্তা করলে, তার মানে দুইটারই বক্রতার কেন্দ্র কি থাকবে? বাম দিকে থাকবে। আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা। তো সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা এই জিনিসটা নিয়ে আলোচনা করার পূর্বে এটার একটু গুরুত্বটা আমি তোমাদের বলি। আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞান চ্যাপ্টারে ম্যাথ কত ভালো পারবো, ম্যাথ প্রবলেমগুলো কত ভালোভাবে সলভ করতে পারবো নিখুঁতভাবে, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এই সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা কে কতটা ভালোভাবে বুঝতে পেরেছে। তার মানে আজকের ক্লাসটা ভালো করে বোঝার ওপরই আসলে আমি ম্যাথের একুরেট করে করতে পারবো কিনা সেটা ডিপেন্ড করছে। চিহ্নের প্রথা নামটা খুবই সহজ, জিনিসটা অ্যাকচুয়ালি খুবই সহজ। জিনিসটা আসলে কী নিয়ে ডিল করে, আমরা এই যে এই চ্যাপ্টারে জ্যামিতিক আলোকবিজ্ঞান অধ্যায়টা পড়ছি, আলোর দৈর্ঘ্যগুলোকে নিয়ে, আলো কতটুকু পথ পাড়ি দিল সেগুলোকে নিয়ে যে জ্যামিতি করব, দূরত্ব মাপবো, এই দূরত্বগুলো প্লাস সাইন দিব না মাইনাস সাইন দিব। আমি কিন্তু আলোর ক্ষেত্রে এই দূরত্বগুলোকে ইচ্ছা মতন প্লাস মাইনাস দিতে পারি না। যেমন বেগের ক্ষেত্রে যদি বলতাম একটা বস্তুর ডান দিকে 10 সেন্টিমিটার গেলে, একটা ব্যক্তির ডান দিকে 10 সেন্টিমিটার গেলে সেটাকে যদি প্লাস ধরতে, বাম দিকে বস্তু বা ব্যক্তিটা গেলে সেটাকে মাইনাস ধরে ফেলতে। এখানে কিন্তু নিয়ম ছিল না ডান দিকেই প্লাস ধরতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছাধীন ব্যাপার। তুমি যে কোনো একদিকে প্লাস ধরলে আর একদিকে মাইনাস ধরা যেত। বাট আলোর ক্ষেত্রে আলো কতটুকু পথ পাড়ি দিয়েছে বস্তু থেকে, বিম্ব থেকে, কতটুকু দূরত্বে ছিল লেন্সটা, এই দূরত্বগুলো কিন্তু ইচ্ছা মতো আমি একটাকে প্লাস ধরে আরেকটাকে মাইনাস ধরতে পারবো না। এখানে আমাদের কয়েকটা সুনির্দিষ্ট করা নিয়ম আছে, সেগুলোই আমরা সাইন কনভেনশনে আলোচনা করব। তো এই সাইটটাতে সাইন কনভেনশন যেগুলো আমরা পড়ছি সেগুলোর একটা সামারি দেওয়া আছে। এটা তোমরা বইগুলোতেও পাবে,
তো আমি সাজেস্ট করব এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে, কারণ পরীক্ষা হলে যদি কখনো আসে চিহ্নের প্রথা লিখো, তাহলে তোমাদের এই জিনিসগুলোই লিখতে হবে। আমি এই জিনিসগুলো আর রিডিং পড়ে দেখাচ্ছি না, এই জিনিসগুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা একটা বা দুইটা স্লাইডে আমি ব্যাখ্যা দিব, বুঝাবো জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। তো আমরা চলো শুরু করি। আমাদের চিহ্নের প্রথা এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, এই 4টা চিহ্নের প্রথাকে আমি আলাদা আলাদা স্লাইডে নিয়ে বোঝাবো। তো আমাদের একদম প্রথম চিহ্নের প্রথাটা যদি আমরা পড়তে চাই, এটা খুবই সিম্পল একটা জিনিস নিয়ে ডিল করে। সেটা কি, আমরা বলেছিলাম জ্যামিতিক আলোকবিজ্ঞান অধ্যায়ে আমরা আলো কতটুকু পথ পাড়ি দিয়েছে, বস্তু থেকে লেন্সের দূরত্ব কত, বিম্ব থেকে লেন্সের দূরত্ব কত, ফোকাস বিন্দু থেকে লেন্সের দূরত্ব কত, লেন্স ছাড়াও গোলকীয় তল থেকেও আমরা দূরত্বগুলো মাপতে পারি। সেই দূরত্বগুলো আমরা কোন পয়েন্ট থেকে মাপবো। ধরো সাপোজ আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমার এখানে একটা বস্তু ধরো রাখা আছে, আমি একটা বক্স আঁকলাম, এটা ধরো আমাদের বস্তু। এই বস্তুটা থেকে আলো ছড়িয়ে যাবে, যেটা লেন্সের মধ্য দিয়েও গমন করবে। আমরা এই বস্তুটা লেন্স থেকে কতটা দূরে আছে সেটা কোন পয়েন্ট থেকে মাপবো। এটা কিন্তু আমি লেন্সের যে কোনো পয়েন্ট থেকে দূরত্বটা মাপলেই হলো না, এখানে আমাদের স্পেসিফিক সুনির্দিষ্ট করা আছে। আমরা এই দূরত্বগুলো অবশ্যই লেন্সের জন্য মাপতে হবে কোন পয়েন্ট থেকে, আলোক কেন্দ্র থেকে। অর্থাৎ আমরা লেন্স থেকে কোনো বস্তু, কোনো বিম্ব, ফোকাস বিন্দু যে কিছুরই দূরত্ব মাপবো না কেন, সেগুলো কোথা থেকে মাপবো, আলোক কেন্দ্র থেকে। এটা উত্তল লেন্সের ক্ষেত্রেও, এটা অবতল লেন্সের ক্ষেত্রেও, এটা যে কোনো লেন্সের ক্ষেত্রে আমরা আলোক কেন্দ্র থেকে লেন্সের বেলায় দূরত্বগুলো মাপবো। বস্তুর দূরত্ব হতে পারে, বিম্বের দূরত্ব হতে পারে। আর আরেকটা জিনিস আমাদের আলোচনায় আসতে পারে, সেটা হচ্ছে গলীয় তল। গলীয় তল যেমন আমরা পড়েছি অবশ্যই অবতল দর্পণ, উত্তল দর্পণ, এরকম কিছু জিনিসপত্র আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি। সো এই টাইপের জিনিসগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে ধরো বস্তু ধরো আমার এখানে আছে, সো এই বস্তুটার দূরত্ব আমরা কোথা থেকে মাপবো, আমরা মাপবো মেরুবিন্দু থেকে। মেরুবিন্দু কি, মেরুবিন্দু হচ্ছে এই যে গোলকীয় তল, এই গোলকীয় তলের মধ্যবিন্দু। এটার এগুলোর ডেফিনেশন, আলোক কেন্দ্রের ডেফিনেশন, মেরুবিন্দুর ডেফিনেশন অলরেডি আমরা আগের ক্লাসটাতে পড়ে এসেছি। তো এই জায়গাটাতে সাইন কনভেনশনের প্রথম প্রথাটা, যেটা চিহ্নের প্রথম প্রথাটা, সেটাতে আমরা জাস্ট দূরত্ব কোথা থেকে মাপবো সেটা নিয়ে আলোচনা করি। আর পরের স্লাইডগুলোতে আমরা যেটা নিয়ে পড়বো, মানে পরের চিহ্নের প্রথাগুলোতে, সেগুলোতে হচ্ছে এই দূরত্বগুলো যে মাপলাম, এই দূরত্বগুলোকে কি আমি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো আমাদের পরের চিহ্নের প্রথাটাতে চলে আসা যাক। দ্বিতীয় চিহ্নের প্রথাটা আমাদের কি নিয়ে, এইটা হচ্ছে ইউ এর দূরত্ব। আমি যদি লিখে দেখাই, এটা হচ্ছে ইউ। ইউ দিয়ে আমরা এখানে একটা স্পেসিফিক জিনিস বুঝাই। আমি ব্ল্যাক কালার দিয়ে লিখে দেখাই। সো ইউ দিয়ে আমরা একটা স্পেসিফিক জিনিস বুঝাই, সেটাকে আমরা বলি বস্তুর দূরত্ব। তো আমরা অলরেডি জানি যে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, এগুলো কোন পয়েন্ট থেকে মাপবো। এখন আমরা আলোচনা করব ইউ যদি বস্তুর দূরত্ব হয়ে থাকে, এই বস্তুর দূরত্বটা আমরা পজিটিভ নিব না নেগেটিভ নিব। ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে, কথার কথা, এই বস্তুটা আমার লেন্স, যেহেতু এখানে লেন্সের আলোক কেন্দ্র যদি এটা হয়ে থাকে, লেন্সের আলোক কেন্দ্র থেকে ধরো সাপোজ 7 সেন্টিমিটার দূরে আছে। 7 সেন্টিমিটার দূরে যদি থাকে, তাহলে এটা কি আমি +7 নিব নাকি -7 নিব? যদি এই দূরত্বটা 7 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে আমি এটাকে কি বলবো, +7 সেন্টিমিটার আর -7 সেন্টিমিটার। এটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় চিহ্নের প্রথাতে। অর্থাৎ ইউ এর সাইন পজিটিভ হয় না নেগেটিভ হয়, সেটা নিয়ে আলোচনা হবে আমাদের এই চিহ্নের প্রথাটাতে। তো এইটা আমাদের বইতে তো একভাবে বর্ণনা করা আছে, আমি একটু আমার মতন করে বলি। সো আমি এইভাবে চিন্তা করতাম যে বস্তুর দূরত্ব মানে ইউ এর সাইন পজিটিভ না নেগেটিভ হবে, সেটার জন্য আমি নিজেকে নিজে দুইটা প্রশ্ন করতাম। সেই দুইটা প্রশ্ন কি? দুইটা প্রশ্ন হচ্ছে, আমি নিজেকে চিন্তা করতাম, আমি যদি আলোক কেন্দ্রে থাকি, অবশ্যই চিন্তা করতে হবে লেন্সের বেলায় আলোক কেন্দ্রে নিজেকে। আর যদি এটা তল হতো, লেন্স না হয়, তাহলে মেরুবিন্দুতে নিজেকে চিন্তা করতে হতো। তো আলোক কেন্দ্র থেকে তুমি খেয়াল করবে আলোটা বা আসছে কোথা থেকে। তো আমার প্রথম প্রশ্নটা, আমি বলেছি দুইটা প্রশ্ন করবো, দুইটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে আলোটা আসছে কোথা থেকে। অবশ্যই এটা বস্তুর গায়ের থেকে আসে। সো আমার আলোটা যদি এই দিক থেকে আসে, তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবো আলোটা আসছে কোথা থেকে। তো আমাদের উত্তরটা কি হবে, বাম থেকে আসছে। তুমি কোথায় দাঁড়িয়ে চিন্তা করছো, তুমি চিন্তা করছো তুমি এই জায়গাটাতে আছো। সো আলোটা আসছে কোথা থেকে তোমার জন্য, বাম দিক থেকে। আর বস্তুটা আছে কোথায়, বস্তুটা কি বাম দিকেই আছে কিনা, তুমি আলোক কেন্দ্রে কিন্তু দাঁড়িয়ে চিন্তা করবে। তুমি আলোক কেন্দ্রে দাঁড়িয়ে চিন্তা করছো কি বস্তুটা কোন দিকে আছে, বাম দিকে আছে। তাহলে দেখো তো, প্রথম প্রশ্নের উত্তর এটা বাম থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোক কেন্দ্রে দাঁড়িয়ে চিন্তা করলে বামই
দুইটা প্রশ্নের উত্তর যদি একই হয়ে যায়, আমার এই ক্ষেত্রে কি দুইটা প্রশ্নের উত্তর একই হয়ে গিয়েছে না? হ্যাঁ, একই হয়ে গিয়েছে, দুইটাই বাম। আমরা উত্তরগুলো শুধু বাম ডানের মাধ্যমে দিব, ওপর নিচে এগুলোর মাধ্যমে না, আমাদের শুধু বাম ডানের মাধ্যমে দিতে হবে। দুইটা প্রশ্নের উত্তরই যদি বাম হয় বা দুইটা প্রশ্নের উত্তরই যদি ডান হতো, তাহলে আমরা যেই দূরত্বটা মাপা হয়েছে, আমরা আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যেটাই মাপা হয়েছে সেটাকে পজিটিভ দূরত্ব হিসেবে লিখব। তো সামনে প্লাস না লিখলেও চলে, কারণ আমরা জানি সামনে কিছু না লিখলে এটা পজিটিভই বোঝায়। সো আমরা এই দূরত্বটাকে কি লিখব? পজিটিভ লিখব। আর যদি কখনো এরকম হয় যে আমাদের আলো আসছে এক দিক থেকে, ধরো বাম থেকে, আর বস্তুটা বামে নাই, বস্তুটা ডানে আছে, কোনো কারণে এটা হতে পারে, কিন্তু এইটা আমরা সাধারণত কমপ্লিকেটেড কেসগুলোতে দেখব। আমরা যখন লেন্সের সূত্র আসছে একটা প্রমাণ করব, যখন সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে ইউ আসলে নেগেটিভও হতে পারে। এমনও কিন্তু সম্ভব যে আমি আলোককেন্দ্রে আছি আর আলো আসছে বাম থেকে, বাট বস্তু বামে নাই, বস্তু অ্যাকচুয়ালি ডানে আছে, বস্তু অন্য সাইডে আছে। তাহলে কিন্তু আমার ইউ প্লাস না, ইউ বরং মাইনাস নিতে হবে। অর্থাৎ এই প্রশ্ন দুইটার উত্তর যদি তুমি দেখো, একটা বাম একটা ডান, তাহলে তুমি সাইনটা কি নিবে? নেগেটিভ সাইন নেবে। সো আমি এখানে আর এটা একে দেখাচ্ছি না ইউ নেগেটিভ সাইনের বিষয়টা, কারণ এখন যদি আমি তোমাদের একে দেখাইও, তোমরা বাকি চিহ্নের প্রথাগুলো পড়ার আগে, আমার লেন্সের আরও কিছু আলোচনা আছে সেগুলো করার আগে যদি লিখে দেখেও, তোমাদের কাছে এই জিনিসটা আরও কমপ্লিকেটেড আর কমপ্লেক্স লাগবে। সো এর জন্য আমি আর ওইটা একে দেখাচ্ছি না, বাট আমি বলে যাচ্ছি এখানে যে এরকমও কিন্তু হওয়া সম্ভব যে আলো আসছে বাম থেকে আর বস্তুটা বামে নাই, বস্তুটা ডানে আছে, এরকম হতে পারে। যেটা আমরা অলরেডি দেখবো কোথায়? লেন্সের সূত্রের প্রমাণ যখন পড়বো, লেন্স প্রস্তুতকরণের সমীকরণের প্রমাণ, তখন আমরা এই জিনিসটা দেখব। তো যাই হোক, আমরা এই জায়গাটার মধ্যে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ঘটনাগুলো ম্যাথের ক্ষেত্রে সাধারণত ইউ সব সময় পজিটিভ থাকে। আমি এখন পর্যন্ত এমন কোনো ম্যাথ প্রবলেম সলভ করি নাই যেই ম্যাথ প্রবলেমে আসলে ইউ এর দূরত্ব নেগেটিভ থাকে, কারণ আমি বলেছি ওইটা একটা কমপ্লিকেটেড কেসে নেগেটিভ হওয়া সম্ভব, হয় না যে তা না, হওয়া সম্ভব। কিন্তু আমাদের বেশিরভাগ ম্যাথে ইউ বা বস্তুর দূরত্ব সম্বন্ধে তেমন কিছু বলা থাকবে না, যাই থাকবে সেটাকে পজিটিভ হিসেবে নিব। তো চিহ্নের প্রথাতে আমি জাস্ট শিখিয়ে গেলাম যে ইউ নেগেটিভ হওয়া সম্ভব, বাট আমাদের ম্যাথগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই ইউ পজিটিভই থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় চিহ্নের প্রথাতে। আচ্ছা, এই জায়গায় একটু আমি বলে যাই এই জিনিসটা, যে এখানেও দেখো বস্তুটা এখানে, আলো আসছে বাম থেকে, এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করবে তুমি, কিন্তু এই জায়গায় পয়েন্টে নিজেকে বসিয়ে চিন্তা করবে আলো কোন দিক থেকে আসছে, বাম থেকে। আবার এই পয়েন্টেই বসিয়ে তোমাকে চিন্তা করতে হবে বস্তু কোথায় আছে, বাম দিকে, দুইটাই বাম, তাই এই দূরত্ব যেটাই হোক সেটাকে আমরা পজিটিভ দূরত্ব হিসেবে নিব। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় চিহ্নের প্রথাতে। তো দ্বিতীয় চিহ্নের প্রথাটা কি নিয়ে ডিল করে? দ্বিতীয় চিহ্নের প্রথাটা আমার ডিল করা হচ্ছে ভি দিয়ে। কি বোঝায়? ভি দিয়ে বোঝায় বিম্বের দূরত্ব। আমরা জানি একটা বস্তু থেকে আলোকরশ্মি লেন্সের উপর এসে তা কিন্তু প্রতিসরিত হয়ে সে একটা জায়গায় মিলিত হবে, আর মিলিত হয়ে বিম্ব গঠন করবে। আমরা অলরেডি নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি, সৎবিম্ব অসৎবিম্ব এগুলো পড়ে এসেছি। সো এই বিম্বের দূরত্বটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর এই ভি এর ভ্যালু পজিটিভ অর নেগেটিভ কোনটা হবে সেটাই নিয়ে আমার ডিল করে হচ্ছে চিহ্নের তৃতীয় প্রথা। অর্থাৎ আমি এখন যে প্রথাটা বলবো সেটা হচ্ছে ভি এর সাইন প্লাস না মাইনাস, সেটা নিয়ে ডিল করে। ভি এর সাইন মানে বিম্বের দূরত্ব পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটার জন্য আমি কিভাবে মনে রাখতাম? আমি নিজেকে দুইটা প্রশ্ন করব। এক, আলো যাচ্ছে কোথায়? দুই, বিম্ব আছে কোথায়? তো চলো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ঠিক আগেরটার মতনই, যদি এক্ষেত্রেও দুইটা উত্তর বাম আসে তাহলে আমি পজিটিভ, দুইটা উত্তরের একটা বাম একটা ডান আসে, মানে ভিন্ন আসে মোট কথা, তাহলে নেগেটিভ। যদি দুইটাই বাম আসে দুইটাই ডান আসে তাহলে পজিটিভ দিব, আর বাম ডান এরকম দুইটা ভিন্ন ভিন্ন আসলে আমরা নেগেটিভ নিব। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি দুইটা এক্সাম্পলই দেখাবো, ভি পজিটিভের ভি নেগেটিভের, কারণ ভি নেগেটিভটা একটা কমন বিষয়, ইউ নেগেটিভটা একটু আনকমন, বাট ভি নেগেটিভ অনেক কমনলি অকার করে থাকে। তো আমাদের এই ক্ষেত্রে দেখো, এই জায়গাটার মধ্যে একটা বস্তু আছে, এই বস্তুটা থেকে আলোকরশ্মি এদিক দিয়ে এসে প্রতিসরিত হয়ে তারা এই পয়েন্টে যে মিলিত হলো। দ্যাট মিনস এই পয়েন্টে আমরা একটা বিম্ব গঠিত হতে দেখব। অর্থাৎ আমার যেহেতু বস্তুর শীর্ষ থেকে এই আলোকরশ্মি দুইটা গমন করেছে, আর এই আলোকরশ্মি দুইটা গমন করে এই পয়েন্টে মিলিত হয়েছে, সো এই পয়েন্টে আমরা বিম্বটা পাচ্ছি। আর অনেকেই হয়তো ভাবতে পারো ভাই এইগুলো আকার কৌশল কি, এগুলো কিন্তু বলতে গেলে নবম দশম শ্রেণীর পড়া। তোমরা যদি এগুলো এখনও না পারো তাহলে আমি বলবো যে আমার নবম দশম শ্রেণীর
ক্লাস আসা পর্যন্ত ওয়েট করতে, কারণ নবম দশম শ্রেণীর স্লাইড অলরেডি বানানো আছে আমার এগুলার। সো এইগুলাতে আমি এক্সপ্লেন করেছি আসলে আমি রশ্মি কোন দিক দিয়ে পাঠাবো, কোন দিকে বিম্ব গঠিত হবে না গঠিত হবে। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করছি যে আমাদের বিম্ব যে গঠিত হলো এইটা, তো বিম্বটার তো আলোক কেন্দ্র থেকে দূরত্ব, এই যে এতটুকু দূরত্বটা আমরা নিতেই পারবো। এই দূরত্বটা আমরা যেই মানই আসুক না কেন সেটাকে পজিটিভ মান বলবো না নেগেটিভ মান বলবো। তো এটার জন্য আমি কি বলেছি, দুইটা প্রশ্ন করব। তুমি আলোক কেন্দ্রে দাঁড়িয়ে নিজেকে চিন্তা করো আলো যাচ্ছে কোথায়। তো এই পয়েন্টের রেসপেক্টে তুমি আছো আলোক কেন্দ্রে, এই পয়েন্টের রেসপেক্টে আলোটা যাচ্ছে কোথায়? ডান দিকে যাচ্ছে। সো আলোটা কিন্তু ডান দিকে যাচ্ছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ডান দিকে। আবার এই পয়েন্টের রেসপেক্টে তুমি চিন্তা করো বিম্বটা আছে কোথায়, এই পয়েন্ট থেকে বিম্বটা কোন দিকে আছে? ডান দিকে আছে। সো তোমার হাতের ডান দিকে আছে, দ্যাট মিনস এটাও ডান এটাও ডান, দুইটা প্রশ্নের উত্তর একই। তার মানে এই ক্ষেত্রে আমার যে ভি এর সাইনটা, এটা কী নিব? পজিটিভ সাইন। আবার এই এক্সাম্পলটাতে দেখি, এইখানে দেখো আলো যদি এরকম করে যায় যে এইখানে তো তারা আর মিলিত হতে পারছে না, কারণ দুইটা আলো পরস্পর দূরে সরে যাচ্ছে। যেই ক্ষেত্রে এরকম আলো রশ্মিদ্বয় প্রতিসরিত হয়ে সামনে মিলিত হতে না পারে, সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করি? নবম দশম শ্রেণীর কনসেপ্ট অনুসারে আমরা এই রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করে দিই। সো পেছনের দিকে যদি বর্ধিত করে দিই, তাহলে তাদেরকে একটা বিন্দু থেকে সৃষ্টি হচ্ছিল বলে মনে হবে, আর ওই বিন্দুতেই আমরা ধরে নিই তার কি বিম্ব? এটা অসৎ বিম্ব, এটা সৎ বিম্ব, এটা অসৎ বিম্ব, রাইট? সো সামনের দিকে মিলিত না হলে, পেছনের দিকে বাড়িয়ে মিলিত করতে হলে সেটা হচ্ছে অসৎ বিম্ব, আর সামনের দিকে মিলিত হয়ে গেলে এটা হচ্ছে সৎ বিম্ব। তো এই যে এই ঘটনাটার জন্য তুমি একইভাবে কাজ করবে। আলো যাচ্ছে কোথায় আর বিম্ব আছে কোথায়? তুমি নিজেকে কোথায় দাঁড়িয়ে চিন্তা করবে? তুমি নিজেকে চিন্তা করবে আলোক কেন্দ্রে তুমি আছো। সো এই পয়েন্টের রেসপেক্টে আলোটা যাচ্ছে কোথায়? ডান দিকে। দেখো আলোক রশ্মি কিন্তু ডান দিকে যাচ্ছে, আলোক রশ্মি কিন্তু বাম দিকে যাচ্ছে না। আলোক রশ্মির অ্যারোগুলো খেয়াল করবে, ডান দিকে যাচ্ছে। সো আলোক রশ্মি যাচ্ছে ডান দিকে, বাট বিম্বটা আছে কোথায়? বিম্ব কি ডান দিকে গঠিত হয়েছে? না, বিম্ব বাম দিকে গঠিত হয়েছে। এই পয়েন্টের রেসপেক্টে, আলোক কেন্দ্রের রেসপেক্টে চিন্তা করো, আলো যাচ্ছে ডান দিকে, আর বিম্ব আছে কোথায়? বিম্ব আছে বাম দিকে। দ্যাট মিনস একটা ডান একটা বাম। তার মানে এই ক্ষেত্রে যে বিম্বের দূরত্ব যেটা আসবে সেটাকে আমরা নেগেটিভ সাইন হিসেবে নিব। এই দূরত্বটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমরা লিখব ভি ইকুয়াল টু -10, রাইট? আচ্ছা, তো এখানে আমরা তো দেখলাম ভি এর সাইন প্লাস হয় কখন, মাইনাস হয় কখন। এই যে প্লাস মাইনাসটার মিনিং আছে, কিন্তু ভি এর সাইন যদি প্লাস আসে সেটা বোঝাবে যে বস্তুটা কি, বিম্বটা কি বিম্ব? বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব, এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সৎ বিম্ব। আবার যদি এমন হয় যে ভি এর সাইন মাইনাস এসেছে, মানে এই ক্ষেত্রটাতে তোমার মাইনাস এসেছিল, সো এই ক্ষেত্রগুলোকে আমরা বলবো ভি যদি মাইনাস আসে, তুমি যদি কোনো ম্যাথ করতে যাই ভি এর মান মাইনাস পাও, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? তুমি সিদ্ধান্ত নিতে পারো যে বিম্বটা অবাস্তব বিম্ব, মানে আমি যদি লিখি, আমরা লিখতে পারি আমাদের কনসেপ্ট অনুসারে অসৎ বিম্ব। সো আমরা তার মানে জেনে গেলাম যে ভি এর সাইন থেকে কিন্তু আমরা বিম্বটা কোন ধরনের, সৎ না অসৎ, সেটা যাচাই করতে পারি। যদি প্লাস হয় আমরা বলতে পারি সৎ বিম্ব, যদি মাইনাস হয় তাহলে আমরা বলতে পারি বিম্বটা অসৎ বিম্ব। সো এগুলো কিন্তু আমাদের ছোটোখাটো আইডিয়া, বাট এগুলো কিন্তু ম্যাথে বিপুল পরিমাণে কাজে লাগবে যতগুলো ম্যাথই করবো সামনে। আচ্ছা, আমরা চিহ্নের অলরেডি 3টা প্রথা শিখে ফেললাম। এবার আমরা চলে আসি এরপরে। তো এরপরে আমাদের এখানে একটা কিছু আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠের যে আলোচনাগুলা। সো আমাদের আলো যদি এই পাশ দিয়ে যায়, তাহলে আমরা জানি আলো প্রথমে যেই পৃষ্ঠটাতে এসে পড়ে সেটাকে প্রথম পৃষ্ঠ বলি। যেমন এখানে এই পৃষ্ঠটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠ। এই পৃষ্ঠটার জন্য কি থাকবে? একটা বক্রতার কেন্দ্র থাকবে, যেটাকে আমরা C1 দিয়ে প্রকাশ করেছি, কারণ এটা একটা গোলকের অংশ, আর ওই গোলকের কেন্দ্র হচ্ছে এই C1টা। আবার একটা পৃষ্ঠের জন্য আমরা অলরেডি প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাসের ব্যাপারগুলো দেখেছি। সো আমরা এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। উত্তল লেন্সের বেলায় সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ কি ডান দিকে এইরকম কোনো পয়েন্টে মিলিত হবে। সো ডান দিকে কিন্তু আমার সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ, মানে ইনপুট সমান্তরাল দিই কোন ফোকাসের বেলায়? দ্বিতীয় ফোকাসের বেলায় না প্রথম ফোকাসের বেলায়? দ্বিতীয় ফোকাসের বেলায়। সো দ্বিতীয় ফোকাস গঠিত হবে। সো তোমরা যারা এই জায়গাটা বুঝছো না, তারা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওতে আমি যে প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস নিয়ে আলোচনা করেছি, এটা কেন ডান দিকে হয়েছে সেগুলো দেখে নেবে, কারণ ওই ভিডিওটার রেসপেক্টেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা এই যে এইখানেই তাহলে C1 আর F2 পাচ্ছি। আবার একইভাবে কিন্তু আমরা বলতে পারি এটা আমার দ্বিতীয় পৃষ্ঠ। এই পৃষ্ঠের জন্য আমরা আলোক কেন্দ্র কোথায়, বা এই পৃষ্ঠের জন্য আমরা বক্রতার কেন্দ্র কোথায় পাবো? বক্রতার কেন্দ্র পাবো বাম দিকে, কারণ এটা একটা এরকম গোলক হবে, আর এই টাইপের গোলক হলে বাম পাশে গোলকটা থাকলে কেন্দ্রও থাকবে বাম পাশে, দ্যাট মিনস এটা হবে C2। তো এই টাইপের উত্তল লেন্সগুলোর জন্য আমরা জানি আমাদের প্রথম ফোকাসটা কোন দিকে গঠিত হয়? বাম পাশে গঠিত হয়, দ্বিতীয় ফোকাস ডান পাশে, আর প্রথম ফোকাস বাম পাশে। আচ্ছা, তো আমাদের
টার্গেটটা কি চতুর্থ চিহ্নের প্রথাটার মধ্যে? আমাদের টার্গেটটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, দ্যাট মিন্স আমার এখানে বক্রতার ব্যাসার্ধ থাকবে কয়টা? 2টা, R1 R2। আর ফোকাস দূরত্ব আমার কয়টা? 2টা, F1 F2। এই দূরত্বগুলা পজিটিভ অর নেগেটিভ। সো এই দূরত্বগুলো পজিটিভ নিব না নেগেটিভ নিব, সেটাই হচ্ছে আমার এই চতুর্থ চিহ্নের প্রথায় বের করা দায়িত্ব রয়েছে। তো আমাদের একটু খেয়াল করো, এই জায়গাটার জন্য ঠিক আগেরগুলোর মতনই 2টা প্রশ্ন করব। সো আমি যদি আর বা বক্রতার ব্যাসার্ধের চিহ্ন যাচাই করতে চাই, তাহলে আমি নিজেকে আলোক কেন্দ্রে রেখে চিন্তা করব 2টা প্রশ্ন। সেই 2টা প্রশ্ন কি কি? সেটা হচ্ছে আলো যাচ্ছে কোথায় আর বক্রতার কেন্দ্রটা আছে কোথায়। তো একটু চিন্তা করো তো, তুমি যখন এই জায়গায় আছো, তো এই জায়গায় থাকাকালীন তুমি যদি R1 নিয়ে চিন্তা করো, R1 নিয়ে চিন্তা করলে বক্রতার কেন্দ্র কোনটা নিয়ে চিন্তা করবে? C1। তো তুমি এই জায়গায় থেকে চিন্তা করো আলোটা যাচ্ছে কোথায়? আলোটা যাচ্ছে ডান দিকে, এই পয়েন্টের রেসপেক্টে, আলোক কেন্দ্রের রেসপেক্টে ডান দিকে যাচ্ছে আলোটা। আর বক্রতার কেন্দ্র, প্রথম বক্রতার কেন্দ্রটা আছে কোথায়? ডান দিকে। সো প্রথম বক্রতার কেন্দ্রটা আমার যদি ডান দিকে থাকে, দেখো এটার উত্তরও ডান, এটার উত্তরও ডান প্রথম বক্রতার কেন্দ্রের ক্ষেত্রে, তাহলে আমাদের প্রথম বক্রতার কেন্দ্রের জন্য আসলে R1 যে সাইনটা আসবে সেটা কি আসবে? পজিটিভ আসবে। অর্থাৎ প্রথম বক্রতার ব্যাসার্ধ হচ্ছে পজিটিভ ভ্যালুটা কত? এইখান থেকে এতটুকু দূরত্ব, আর এই ভ্যালুটাকে আমরা কি নিব? পজিটিভ ভ্যালু হিসেবে নিব। এবার এইটার ক্ষেত্রেই চলো আসি আমরা যাচাই করি যে আলোক কেন্দ্র থেকে যদি দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ, দ্যাট মিন্স R2 এর সাইন কীরকম হবে? প্লাস হবে না মাইনাস হবে? সেটা চিন্তা করি। যদি তুমি আলোক কেন্দ্র থেকে 2টা প্রশ্ন নিজেকে নিজে করো, আলো যাচ্ছে কোথায়? আলো যাচ্ছে কোথায় তোমার? ডান দিকে। আর দ্বিতীয় বক্রতার কেন্দ্র, দ্যাট মিন্স C2টা আছে কোথায়? বাম দিকে। দ্যাট মিন্স এই পয়েন্টের রেসপেক্টে আলো তো ডান দিকেই যাচ্ছে, আলো ডান দিকে যাচ্ছে, আর দ্বিতীয় বক্রতার কেন্দ্র দ্যাট মিন্স C2 আছে বাম দিকে। তার মানে তুমি R2 যেটা, সেটাকে কি সাইন দিবে? সেটাকে নেগেটিভ সাইন দিবে। R2 যদি এই দূরত্বটা হয়ে থাকে, এটা যত সেন্টিমিটারই হোক না কেন, তাহলে R2 = মাইনাস তত সেন্টিমিটার লিখবে। এই জিনিসটা কিন্তু আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যদি জাস্ট এই 2টা প্রশ্ন করি, নিজেকে আলোক কেন্দ্রে স্থাপন করে যদি এই 2টা প্রশ্ন করি যে আলো যাচ্ছে কোথায় আর বক্রতার কেন্দ্রে আছে কোথায়, আর 2টা প্রশ্নের উত্তর যদি একই হয়, ডান ডান অথবা বাম বাম, তাহলে আমরা পজিটিভ নিব। আর একটা ডান একটা বাম যদি ভিন্ন হয় এরকম, তাহলে আমরা আর নেগেটিভ নিব। তো আমাদের কিন্তু অলরেডি R1 R2 এর চিহ্ন যাচাই করার ব্যাপারটা শেষ। আমরা কিন্তু এখন যে কোনো লেন্সের জন্যই R1 R2 এর সাইন কীরকম হবে সেটা যাচাই করতে পারি, যেটা আমরা অলরেডি কনফার্ম করবো। পরের স্লাইডেও আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলোর মাধ্যমে আমরা আসলে কতটুকু শিখলাম। এবার আসবো F1 F2 এর সাইন যাচাই করা। এটাও ঠিক আগেরটার মতনই চিন্তা করা যায়, আলো যাচ্ছে কোথায় আর ফোকাস বিন্দু আছে কোথায়। কিন্তু আমি আরেকটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে R1 R2 এর সাইন যখন তোমার বের করা হয়ে যাবে, তখন তুমি একটু এইভাবে মনে রাখলে পারো, R1 এর সাইন যেটা, F2 এর সাইন সেটাই হবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এই এক্সাম্পলের জন্য R1 কি এসেছিল? পজিটিভ। তাহলে F2 কি আসবে? F2 আমার আসবে পজিটিভ, কারণ R1 এর সাইন যেটা, F2 এর সাইন সেটাই হবে। তার মানে এই এক্সাম্পলটার জন্য F2 এর ভ্যালু তোমরা পজিটিভ নিবে। আবার R2 এর সাইন যেটা, F1 এর সাইন সেটাই হবে। তাহলে R2 এই এক্সাম্পলটার জন্য কি এসেছিল? নেগেটিভ। তাহলে R2 এর সাইন যেহেতু নেগেটিভ এসেছে, তার মানে F1 মানে এই দূরত্বটা যেটা, ফোকাস দূরত্ব যেটাকে বলি, এটাকে তুমি কি নিবে? এটাকে তুমি নেগেটিভ নিবে। তাহলে আমি যদি লিখে দেখাই ওই জিনিসগুলো, আমি গ্রিন কালার দিয়ে পজিটিভটা লিখে দেখাচ্ছি। সো আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে আমার F2, এটাকে আমরা কি নিব? এটাকে আমরা পজিটিভ নিব। কেন? কারণ আমার R1 পজিটিভ এসেছে। আর রেড কালার দিয়ে দেখাই নেগেটিভটা, তার মানে এইটা হচ্ছে কি, আমার এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটা হচ্ছে আমার স্মল F1, এটা আমরা কি নিব? নেগেটিভ নিব। কেন নেগেটিভ নিব? কারণ এটা আমার নেগেটিভ এসেছে। আচ্ছা, তো আমরা তার মানে জেনে গেলাম যে বক্রতার ব্যাসার্ধের সাইনগুলো কিভাবে যাচাই করতে হয় কোনো লেন্সের বেলায়, আর ফোকাস দূরত্বগুলোর চিহ্ন কিভাবে যাচাই করতে হয় সেটাও জেনে গেলাম। তো আমরা এখন একটু অ্যাপ্লাই করা শিখবো, আমরা দেখে কতটুকু আমরা জানতে পেরেছি।
তো এখানে অ্যাপ্লাই করার পূর্বে এইটারও সাইনের কিছু মিনিং আছে, সেই মিনিংগুলো আমি একটু বলে নিই। ধরো তোমার কোনো ফোকাস দূরত্বের ভ্যালু পজিটিভ আসলে তোমার বুঝতে হবে আমার যে গলীয় তলটা সেটা একটা উত্তল তল, আর যদি নেগেটিভ আসে বুঝতে হবে তলটা কী তল, অবতল তল। তো এটা তেমন সিগনিফিক্যান্ট কিছু না, এটা ম্যাথের কোনো ক্ষেত্রেই কাজে লাগবে না এই কনসেপ্টটা, কিন্তু এই কনসেপ্টটা আমরা একটু যাচাই করব। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, তলটা অবতল তল এভাবে বললে সরাসরি ঠিক না, এটা আলোর সাপেক্ষে অবতল তল। কেন আমি একটু বলি, চিন্তা করে দেখো এইখানে আমার কি এসেছিল, এইখানে আমার F2টা পজিটিভ এসেছিল, তার মানে এই কনসেপ্ট অনুসারে F2টা কি, F2 এর জন্য যে তলটা সেটা কি তল, উত্তল তল। তো মিলিয়ে দেখি, হ্যাঁ আলো যাচ্ছিল এদিকে, আলো যাওয়ার সময় কি কোন পৃষ্ঠটা পেয়েছে, আলো যাওয়ার সময় কিন্তু উত্তল পৃষ্ঠটা পেয়েছে, রাইট? তার মানে উত্তল পৃষ্ঠটা পেয়েছে, আর এটার জন্য কিন্তু পজিটিভও এসেছিল, তার মানে তলটা উত্তল। হ্যাঁ ঠিক আছে, কনসেপচুয়ালি কারেক্ট। বাট এইটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, আমার যে F1টা কি নেগেটিভ এসেছিল, F1টা যদি নেগেটিভ এসে থাকে তোমার কাছে মনে হবে ভাইয়া এটা একটা উভত্তল লেন্স, দুইটাই উত্তল তল। হ্যাঁ এটা দুইটা উত্তল তল যদি আমরা ধরি, আমরা যদি এই পাশ আর এই পাশ দুই পাশ দিয়ে ধরি, দুইটাই আমাদের ফোলা অংশ মনে হবে, দুইটাই উত্তল অংশ। বাট আলো যখন যাচ্ছিল, দেখো আলো কোন ফেসটা ফেস করেছে, আলো কি এই পাশ দিয়ে ধরেছে তাকে নাকি এই পাশ দিয়ে মিশেছে তার সাথে, আলো এই পাশ দিয়ে মিশেছে, এই পাশ দিয়ে মিশলে কোন পাশটা সে ফেস করেছে, আলো কিন্তু আমার অবতল পাশটা ফেস করেছে, মানে এখানে ডাবানো পাশটা ফেস করেছে। ফোলা অংশটা যদি সে ফেস করতো, যেমন এইখানে সে ফোলা অংশটার মধ্যে হিট করেছে, মানে উত্তল অংশটাতে হিট করেছে, বাট যাওয়ার সময় সে এটাতে কোন অংশে হিট করেছে, অবতল অংশটাতে হিট করেছে, তার মানে আমার F1টা কিন্তু নেগেটিভ। তো আসলে কিন্তু বাস্তবে কিন্তু আমি বলবো না এটা একটা উত্তল তল, এটা একটা অবতল তল, বাস্তবে কিন্তু আমি বলবো দুইটাই উত্তল তল। কেন? কারণ আমরা যখন ধরি, আমরা তো আর ভেতর দিয়ে ধরি না, আমরা পাশ দিয়ে ধরি যখন, তখন এইটাও একটা উত্তল পৃষ্ঠ, এটাও কি একটা উত্তল পৃষ্ঠ, সো দুইটা উত্তল পৃষ্ঠ। সো এর জন্য আমি বলি যে এই কনসেপ্টটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এইটার সাপেক্ষে কিন্তু লেন্সের নামকরণ হয় না। এটা হচ্ছে আলো যাওয়ার পথে কোন ফেসটা ফেস করে, মানে আলো কোন পৃষ্ঠটাকে কিভাবে ফেস করে, উত্তল পৃষ্ঠটা ফেস করে না অবতল পৃষ্ঠটা ফেস করে, F এর সাইন সেটাই বোঝাবে। আচ্ছা যাই হোক, তো এবার আমরা চলে আসি, আমরা অনেকগুলো এক্সাম্পল করব বলেছিলাম যে R1 R2 F1 F2 এর সাইন নিয়ে। সো আমরা এক্সাম্পলগুলো চলো করে ফেলি। তো এই জায়গায় আলোচনাগুলো খুবই সিম্পল, তেমন কঠিন কিছু না, একটু ভালো করে বুঝলেই হয়। এখানে একটু খেয়াল করো, তো আমরা ধরো সাপোজ ব্লু কালারটা নেই, দেখো আমরা এইখানে আলো আসছে কোন দিকে, আমরা 1 বাই 1 প্রত্যেকটা এক্সাম্পল দেখি। তো প্রথম এক্সাম্পলটাতে আলো আসছে কোন দিক থেকে, বাম দিক থেকে আসছে, রাইট? আচ্ছা, সো আমরা আলো কেন্দ্রে দাঁড়িয়ে চিন্তা করব। তো আলো কেন্দ্রে দাঁড়িয়ে আমি R1 এর চিহ্ন চিন্তা করতে যাচ্ছি, তার মানে আমি C1টাকে দেখবো কোথায় আছে। সো এই পয়েন্টের সাপেক্ষে আমরা দুইটা প্রশ্ন করি না R1 R2 এর সাইন যাচাই করার সময়, আলো যাচ্ছে কোথায়, দেখো আলোটা আসছে বাম থেকে, কিন্তু যাচ্ছে কোথায়, ডানের দিকে যাচ্ছে। সো আলোটা তো বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে, দ্যাট মিনস আলো যাচ্ছে কোথায়, এটা ছিল আমার প্রশ্ন। আমার আলো আসতেছে কোথা থেকে, এটা কিন্তু আমার প্রশ্ন ছিল না বক্রতার ব্যাসার্ধের বেলায়। আমার প্রশ্ন কি আলো যাচ্ছে কোথায়, আলো যাচ্ছে ডান দিকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর ডান। এবার এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে C1টা আছে কোথায়, এই পয়েন্টের সাপেক্ষে ডান দিকেই আছে, দ্যাট মিনস আলো যাচ্ছে ডান দিকে আর C1 আছে ডান দিকে, দ্যাট মিনস দুইটাই ডান, তার মানে R1 এর সাইনটা কি হবে, পজিটিভ। এবার এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করি, আলো যাচ্ছে কোথায়, ডান দিকে, আর দ্বিতীয় বক্রতার কেন্দ্র আছে কোথায়, বাম দিকে, এই পয়েন্টের সাপেক্ষে বাম দিকে আছে, দ্যাট মিনস একটা ডান একটা বাম, দ্যাট মিনস এটা মাইনাস, কারণ এটা প্লাস এটা মাইনাস, নিশ্চয়ই বোঝানো গেল। ঠিক আমি ওই চিহ্নের প্রথা যেভাবে শিখিয়েছি সেইভাবেই আমরা অ্যাপ্লাই করেছি। আর এটা প্লাস বলে এটা প্লাস, এটা মাইনাস বলে এটা মাইনাস, জাস্ট এই দুইটা ফিল আপ করার পরে এই দুইটা আমরা ইজিলি ফিল আপ করে ফেলতে পারবো। তারপরে আমরা যদি এটাতে দেখি, একটু খেয়াল করো, এখানে অনেকগুলো জিনিসই বোঝার আছে। সো এখানে আলোক কেন্দ্রটা কোথায়, আলোক কেন্দ্রটা ধরো আমি সাপোজ এই জায়গায় একে দেখাই। সো এইটা হচ্ছে আমার আলোক কেন্দ্র ও। সো এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো, আলো যাচ্ছে কোথায়, আলো যাচ্ছে ডান দিকে, C1টা আছে কোথায়, ডান দিকে, দুইটাই ডান, দ্যাট মিনস প্লাস, সিম্পলি পারা গেল। এবার আসি এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে আলো যাচ্ছে কোথায়, ডান দিকে, আর আরেকটা পৃষ্ঠ কি আছে, সমতল পৃষ্ঠ। সমতল পৃষ্ঠের কি বক্রতার কেন্দ্র পাওয়া যাবে না? সমতল পৃষ্ঠের জন্য কিন্তু আমরা এই পাশে বক্রতার কেন্দ্র পাবো না, কারণ সমতল পৃষ্ঠটা তো একটা গোলক না। কিন্তু
আমরা যদি এই সমতল পৃষ্ঠটাকে একটা অনেক বড় গোলক হিসেবে চিন্তা করে দেখো, আমরা যে পৃথিবীতে হাঁটাচলা করছি, পৃথিবীটা অ্যাকচুয়ালি কি প্রায় গোলক আকৃতির। তো এই যে পৃথিবীটা গোলক আকৃতির প্রায়, এই পৃথিবীর উপর যখন আমরা হাঁটি তখন কি আমাদের কাছে গোলক মনে হয়? আমাদের কাছে মনে হয় না সমতল। কেন? কারণ পৃথিবীটা যথেষ্ট বড় একটা গোলক। তার মানে যদি অনেক অনেক বড় গোলক হয় তাহলে কিন্তু তার একটা পাশ সমতলও মনে হলেও হতে পারে। তার মানে এইটাকে একটা গোলক যদি চিন্তাই করতে হয় তাহলে এমন গোলক হইতে হবে এটা যে অনেক অনেক বড়, দ্যাট মিনস হিউজ একটা গোলকের অংশ হিসেবে চিন্তা করতে হবে। আর হিউজ একটা গোলক যদি হয়, হিউজ গোলকের ব্যাসার্ধও কি হবে? হিউজ, অনেক বড় সাইজের। তার মানে এইখানে বক্রতার ব্যাসার্ধ যেটা, সেটাকে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করব। এখানে আর প্লাস মাইনাসের দরকার আমার পড়বে না, এখানে শুধু আমরা তার ভ্যালুটা মানে ইনফিনিটি দিয়ে দিলেই হয়ে গেল। তো আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করব। কেন? কারণ এইখানে আমার C1টা কোথায় আসলে আছে? ইনফিনিটি পরিমাণ দূরত্বে আছে। কেন? সমতল একটা ইনফিনিট ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আসলে অংশ হিসেবে চিন্তা করা যেতে পারে। সো আমরা এই কনসেপ্টটা কিন্তু একটু মাথায় রাখবো যে সমতলের বেলায় কিন্তু আমি কোনো বক্রতার কেন্দ্র এখানে পাবো না, আর সেই ক্ষেত্রগুলোতে আমরা R2 বা যেইটাই আসুক না কেন বক্রতার ব্যাসার্ধ সেটাকে ইনফিনিটি বলবো। আর ওইটার ক্ষেত্রে আমার আর প্লাস মাইনাস নিয়ে ঝামেলা করতে হবে না। তো আমরা কিন্তু R1 এর ব্যাপারটা বুঝালাম আর R2 এর ব্যাপারটা বুঝালাম। তো R1 এর সাইন পজিটিভ বলে F2 এর সাইন পজিটিভ, আর R2 ইনফিনিটি বলে এখানে F1 বলতে আসলে কিছুই থাকবে না, এটা আমরা অসংজ্ঞায়িত অনির্ণেয়, মানে এখানে আমরা কিছুই লিখবো না বা কিছুই আমাদের কাজেও লাগবে না। সো এই জায়গাটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে R2 ইনফিনিটি, তাই F1 এর কোনো সাইন কিন্তু অ্যাকচুয়ালি লাগবে না। F1 এর ভ্যালু আমরা অনির্ণেয়, অসংজ্ঞায়িত বলবো। যাই হোক, এবার আসি এইটার ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে দুইটা গোলক, একটা আমার অবতল উত্তল লেন্স, আমি তো অলরেডি নাম থেকে লেন্সের আঁকাটা শিখিয়েছি, এখন লেন্সের আঁকাটা থেকে সাইন শিখাচ্ছি। জিনিসগুলো কিন্তু ধারাবাহিক, নাম থেকে তুমি এই আঁকাটা শিখেছো অলরেডি আমার আগের ক্লাসে। সো এখন এই আঁকাটা থেকে তুমি এই আঁকাটা যদি আঁকতে পারো তাহলে তুমি বুঝতেই পারছো এই গোলকের কেন্দ্র থাকবে এইদিকে কোথাও, আবার এই গোলকটার অংশের কেন্দ্র থাকবে এইদিকে কোথাও, দুইটাই ডান দিকে। তাহলে এক্ষেত্রে এখন আঁকাটা হয়ে গেলে চিহ্নটা কীভাবে যাচাই করবে? আলো যাচ্ছে কোথায়? এই পয়েন্টের সাপেক্ষে তুমি চিন্তা করবে আলোটা যাচ্ছে কোথায়? ডান দিকে। বক্রতার কেন্দ্র C1 C2 এগুলো আছে কোথায়? দুইটাই ডান দিকে। দ্যাট মিনস এটাও প্লাস, এটাও প্লাস। C1 ডান দিকে বলে এটা প্লাস, C2 ডান দিকে বলে এটা প্লাস। দ্যাট মিনস দুইটাই ডান, যেহেতু তাই এই জিনিসটা হয়েছে, মানে দুইটার উত্তরই ডান। আলো যাচ্ছেও ডান দিকে, C1 ডান দিকে প্লাস, আলো যাচ্ছে ডান দিকে, C2 ডান দিকে, তার মানে প্লাস। আর এটা প্লাস কারণে এটা প্লাস, আবার এইটা প্লাস কারণে এইটা প্লাস। সো এটা খুবই সিম্পল। এবার সেই উভাবতল, এইটার ক্ষেত্রে দেখো এইটা বক্রতার, এইটার গোলকটা হয়তো এখানে কোথাও, দ্যাট মিনস এটা আমার C1, এটার গোলকটা হতো এখানে কোথাও, এটা আমার C2। সো আলো যাচ্ছে কোথায়? এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে ডান দিকে যাচ্ছে, বাট C1 আছে কোথায়? বাম দিকে আছে। এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু চিন্তাগুলো করতে হবে। আলোক কেন্দ্রের সাপেক্ষে আলো যাচ্ছে ডান দিকে, বক্রতার কেন্দ্র C1টা আছে বাম দিকে। দ্যাট মিনস এটা দুইটা ভিন্ন উত্তর আমার এসেছে, ডান আর বাম, তার মানে এটা মাইনাস। আবার এইটার জন্য যদি দেখি আলো যাচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে আলো যাচ্ছে কোথায়? আলো তো ডান দিকে যাচ্ছে। আর বক্রতার কেন্দ্র দ্বিতীয়টা আছে কোথায়? ডান দিকে। তার মানে দুইটাই ডান, দ্যাট মিনস এটা আমার পজিটিভ। তার মানে আমার এটা মাইনাস কারণে এটা মাইনাস, আবার এটা প্লাস কারণে এইটা প্লাস। কারণ R1 এর সাইন অনুসারে F2 এর সাইন, R2 এর সাইন অনুসারে F1 এর সাইন। এবার সেই সমতল অবতল, এটা অনেকটা এটার মতনই। সো এখানে আমার C1টা থাকবে কোথায়? বাম দিকে। সো আলো এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে আলো যাচ্ছে ডান দিকে আর C1 আছে বাম দিকে। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে একটা প্লাস, একটা ডান একটা বাম, দ্যাট মিনস আমি সাইনটা নিব মাইনাস হিসাবে। আবার এটা একটা সমতল তল, তো এটার জন্য আমি বক্রতার কেন্দ্র কি পাবো? এটার জন্য আমি বক্রতার কেন্দ্র পাবো না। তার মানে এটাকে আমরা একটা অসীম ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তর অংশ হিসেবে ধরতে পারি। তার মানে আমরা R2কে ইনফিনিট দিব, আর এটা মাইনাস কারণে এটা মাইনাস, আর এটা ইনফিনিটির কারণে এটা অনির্ণেয়। এবার আসি উত্তলা বোতল। সো নাম থেকে আমরা এই লেন্সগুলো আঁকাতে পারি। সো দ্বিতীয় পৃষ্ঠটা আগে আঁকতে হয়, দ্বিতীয় নামের অংশটা মানে প্রথম পৃষ্ঠটা আগে আঁকতে হয়, আর প্রথম নামের অংশটা মানে দ্বিতীয় পৃষ্ঠটা পরে আঁকতে হয়। সো ওইভাবে আঁকলাম। সো এটারও কেন্দ্র বাম দিকে, এটারও কেন্দ্র বাম দিকে। সো আলো যাচ্ছে কোথায়? ডান দিকে। C1 আছে কোথায়? এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো, বাম দিকে আছে। এই পয়েন্টের সাপেক্ষে আলো যাচ্ছে ডান দিকে আর C1 আছে বাম দিকে, দ্যাট মিনস দুইটা ভিন্ন, মাইনাস। আবার এই পয়েন্টের সাপেক্ষে আলো যাচ্ছে ডান দিকে, C2 আছে বাম দিকে, দ্যাট মিনস দুইটা ভিন্ন, একটা ডান, আলো যাচ্ছে ডান, আর C2 আছে বাম, দ্যাট মিনস দুইটা ভিন্ন বলে আমি
নেগেটিভ সাইন নিব। সো মাইনাস মাইনাস, এইটা মাইনাস কারণে এটা মাইনাস হবে, আর এটা মাইনাস কারণে এটা মাইনাস হবে। তো এই ডায়াগ্রামটা আমাদের ম্যাথগুলোর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, এটা কিন্তু আমরা যদি আঁকা পেরে থাকি নাম থেকে, আমরা যদি আঁকার পরে চিহ্নের কথাটা বুঝে থাকি, তাহলে কিন্তু এই প্লাস মাইনাস কোনটা কী হবে সেটা আমরা ইজিলি যাচাই করে ফেলতে পারবো। তো এখানে একটা জিনিস বুঝার, উত্তর লেন্সগুলোর জন্য দেখো F2 এর ভ্যালু অলওয়েজ পজিটিভ এসেছে, R1 এর ভ্যালু পজিটিভ এসেছে। অবতল লেন্সের জন্য R1 এর ভ্যালুগুলো নেগেটিভ এসেছে, আর F2 এর ভ্যালুগুলো নেগেটিভ এসেছে। সো আমাদের 9-10 মনে হয় এরকম দুইটা জিনিস পড়েছিলাম আমরা, চোখের ত্রুটি, মাইওপিয়া, হাইপারোমিয়া। সো ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা মাইনাস পাওয়ার প্লাস পাওয়ারের ব্যাপারগুলো, সো এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। উত্তর লেন্সের জন্য আমার F2 মানে F2 দিয়েই তো প্রধান ফোকাস বোঝায়, সো প্রধান ফোকাস দূরত্বগুলো পজিটিভ, আর অবতল লেন্সের জন্য আমার প্রধান ফোকাস দূরত্বগুলো নেগেটিভ। সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে F1 ইউজ হয় না, F2টাই ইউজ হয় সব জায়গাগুলোতে। সো F2টাই ইউজ হয় বলে F2 এর সাইনগুলো মুখস্থ করে ফেলাটাই আমি মনে করি শ্রেয়।